আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আজকের এই ক্লাসে। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 11 পড়ব। সো তোমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং চ্যাপ্টার বলতে পারো। মানে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই এই চ্যাপ্টার ভয়ও পায় যদিও। তো কেমিস্ট্রি চ্যাপ্টার 11 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা আমাদের কেমিস্ট্রি বেসিক টু প্রো 2.0 এসএসসি 26-এর বা এসএসসি 26-এর দেশে যে শর্ট সিলেবাসের যে পার্টটা আছে ওইটার শেষ ক্লাস এটা। তো দেখো, কেমিস্ট্রি চ্যাপ্টার 11 লেকচার আমরা করতেছি। আজকের ক্লাসে কি পড়বো, শুরু করবো চ্যাপ্টারটা মূলত। তোমাদের আগেই বলে রাখি, দেখো এসএসসি 26-এর তো শর্ট সিলেবাস, তাই না? তো এসএসসি 26-27 জন্য কোর্স আমাদের এটা। তো শর্ট সিলেবাসে মূলত হচ্ছে তোমাদের 11.2 থেকে শুরু। কি বলছি? 11.2 থেকে শুরু, 11.2 থেকে শুরু, ঠিক আছে? তো ওইটা থেকে আসলে পড়া লাগে 11.2 বলতে কি বলি, মানে হাইড্রোকার্বন যে পার্টটা আছে ওই পার্ট থেকে শুরু। তোমাদের প্রথমে দেখবা বইয়ের মধ্যে ইয়ে আছে, আমি বলি প্রথমে দেখবা বইয়ের মধ্যে ওই যে এই পার্টটা আছে, এই পার্টটা এসএসসি 26-এর নাই, বাট এসএসসি 27-এর আছে। 27 এই পার্টটা রিডিং পড়লেই হয়ে যাবে। তুমি ওই যে কোন স্তরে কোনটা থাকে, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, এগুলো তুমি তোমার রিডিং পড়ে নিবা, তাইলে হয়ে যাবে। আমরা হাইড্রোকার্বন থেকে শুরু করবো, এই যে এই পার্ট থেকে, হাইড্রোকার্বন থেকে। বই বের করলে আই থিঙ্ক বুঝতে পারবা, এবং নোটও দিয়ে দিছি তোমাদের গ্রুপে, নোটটা পড়ো, ঠিক আছে? আসলে এসএসসি 26-এ পুরো চ্যাপ্টারই পড়ো, নো প্রবলেম, পুরোটা জানা হইলো আর কি। তো দেখো, জৈব রসায়ন জিনিসটা কি? রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই জৈব রসায়ন বলে। কি বলছি? জৈব রসায়ন কি ভাই জিনিসটা? জৈব রসায়ন হইতেছে রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই জৈব রসায়ন বলে, ঠিক আছে? এখন দেখো, জৈব রসায়নের মধ্যে তোমার আমরা জৈব যৌগ একটা আছে, আমরা জানি জৈব যৌগ একটা পার্ট, তারপরে অজৈব যৌগ একটা আছে। তো জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি এক্স্যাক্টলি, এগুলো আমরা একটু জেনে নেই। জৈব যৌগে তোমার কার্বন থাকবেই, মাস্ট কার্বন থাকবেই জৈব যৌগে। আর অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে। ওটা বুঝছো যে কার্বন থাকলেই যে এটা জৈব যৌগ হয়ে যাবে এরকম না। অজৈব যৌগে অনেক সময় কার্বন থাকতে পারে, ঠিক আছে? বাট জৈব যৌগে সবগুলাতেই কার্বন থাকে, বাট অজৈব যৌগের কয়েকগুলাতে কার্বন থাকে, কয়েকটাতে থাকে না। জৈব যৌগের যে বিক্রিয়াগুলো হয় এগুলো সময় সাপেক্ষ হয়, আর অজৈব যৌগের বিক্রিয়াগুলো তুলনামূলক কম সময়ে হয়ে যায়। জৈব যৌগগুলো হচ্ছে সাধারণত পানিতে অদ্রবণীয় হয়, ঠিক আছে? আর অজৈব যৌগগুলো সাধারণত দ্রবণীয় হয়। এই জৈব যৌগগুলো হয় অপুলার। কি হয় ভাইয়া? অপুলার। মানে সবগুলোই যে অপুলার হবে এরকম না, অনেকটা পুলারও হয়, মানে সাধারণত অপুলার হয়। আর এগুলা পুলার অপুলার দুইটাই হয় অজৈব যৌগ। তারপরে জৈব যৌগ উদ্দায়ী হয়, নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয় এগুলার। আর অজৈব যৌগ তুলনামূলক অনুদ্দায়ী হয়, উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক হয় অজৈব যৌগের, ঠিক আছে? তারপরে জৈব যৌগ সংখ্যায় বেশি, ঠিক আছে? মানে জৈব যৌগ হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক আছে, আর অজৈব যৌগ সংখ্যায় কম, ঠিক আছে? আর প্রত্যেক কোন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। দেখো জৈব যৌগগুলা এটা নির্দিষ্ট কয়েকটা গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যে জাস্ট এলকেন, এলকিন, অ্যালকোহল, এলডিহাইড, এই টাইপের একটা গোত্রের মধ্যেই তুমি হচ্ছে ভাগ করে ফেলতে পারবা। লাইক দেখো, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন, পেন্টেন যাই আছে সবগুলা দেখো একটা গোত্রের মধ্যে চলে আসছে, এলকেন গোত্রের মধ্যে। ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড সবগুলো একটা গোত্রের মধ্যে চলে আসে। এটা জৈব যৌগের মধ্যেই হয়, ব্যাপারটা বুঝছো? জৈব যৌগের মধ্যেই হয়। তো আমরা আজকের চ্যাপ্টারটা মূলত এই জৈব যৌগ নিয়ে, ঠিক আছে? এটা নিয়ে না। তো দেখো আমরা শুরু করি। হাইড্রোকার্বন, দেখো আমি এখানে তো তাদের মতো দিছি, আমি আমার মতো পড়াই একটু। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। কি বলছি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। ভালো মতো বুঝো হাইড্রোকার্বন, ভালো মতো বুঝো হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন মূলত দুই ধরনের। কি বলছি ভাইয়া? হাইড্রোকার্বন মূলত দুই ধরনের। কি কি? হাইড্রোকার্বন দুই ধরনের। কি কি? একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমি একটু কাজ করি, এলিফ্যাটিকটার নিচে লিখি, এটা কি বা স্বাভাবিকভাবে লিখি, এটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
ওকে, হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আছে এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে বদ্ধ শিকল আর একটা হচ্ছে মুক্ত শিকল। কি বলছি? এই যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন এটাও দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। ঠিক আছে, বুঝতেছো? ওকে, এরপরে এই মুক্ত শিকল হাইড্রোকার্বনও আবার দুই ধরনের, সম্পৃক্ত অসম্পৃক্ত। বলো, মুক্ত শিকল হাইড্রোকার্বনও দুই ধরনের, কি? সম্পৃক্ত অসম্পৃক্ত। বদ্ধ শিকলও দুই ধরনের আছে, বদ্ধ শিকলের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন পাবা। তো বদ্ধ শিকলও দুই ধরনের, সম্পৃক্ত বদ্ধ শিকল, অসম্পৃক্ত বদ্ধ শিকল। এরপরে এই যে তোমার সম্পৃক্ত আর অসম্পৃক্তর মধ্যে এলিফ্যাটিক মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত যেটা আছে ওইটারে বলি হচ্ছে আমরা অ্যালকেন। কি বলি? অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনটা আমরা কি বলি বলো? সম্পৃক্ত হাইড্রোকার্বনটা আমরা বলে থাকি অ্যালকেন। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুইটা আছে, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। সো এতটুকু যদি জানো তাহলে মোটামুটি একটু তোমার ধারণা হয়ে গেল আসলে এই ট্রিটা নিয়ে, যে হাইড্রোকার্বন দুই ধরনের, একটা কি? এটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ধরনের, মুক্ত শিকল বদ্ধ শিকল। মুক্ত শিকলটা আবার দুই ধরনের হয়, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। ঠিক আছে, আবার বদ্ধ শিকলও সেম ভাবে সম্পৃক্ত অসম্পৃক্ত হয়, বাট মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত যেটা ওটা হচ্ছে অ্যালকেন আর অসম্পৃক্তটা আবার দুই ভাগে হয়, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। বলো, এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু আই থিঙ্ক বুঝতে পারছো। এখন এই যে হাইড্রোকার্বন তো দুই ধরনের আমরা জানছি, একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। এলিফ্যাটিক হাইড্রোকার্বন মূলত হচ্ছে চর্বিজাত, এটারে চর্বি থেকে পাওয়া গেছিল বা চর্বি থেকে পাওয়া যায়, এজন্য এলিফ্যাটিকটা হচ্ছে চর্বিজাত। এলিফ্যাটিক হাইড্রোকার্বনগুলো কিরকম হয়? চর্বিজাত। এবং অ্যারোমেটিক যেটা, অ্যারোমেটিকটা আসছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। ঠিক আছে, এই অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধিযুক্ত। তো মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো সুগন্ধিযুক্ত হয়। ঠিক আছে, ওটা বুঝছো? অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো সুগন্ধিযুক্ত হয়, এর জন্য এই যে অ্যারোমা শব্দটার অর্থ হচ্ছে সুগন্ধ। এই সুগন্ধ অ্যারোমা থেকেই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আসছে, এটা একটু মনে রেখো। যদিও সামনে গেলে আমরা আরো ডিটেলসে শিখবো, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। এখন দেখো, আমাদের হাইড্রোকার্বন দুই ধরনের, এলিফ্যাটিক অ্যারোমেটিক দেখলাম। এই এলিফ্যাটিক দুই ধরনের বলছি না, একটা হচ্ছে মুক্ত শিকল। এলিফ্যাটিকের যে দুইটা ধরন বলছি, একটা হচ্ছে মুক্ত শিকল আর আরেকটা কি বলো? আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। এখন মুক্ত শিকল মানে কি? যে হাইড্রোকার্বনের শেষ দুইটা, মানে প্রথমটা এবং শেষ দুইটা, প্রথম কার্বন এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকে, ওইটা হচ্ছে মুক্ত শিকল। যেটার যে এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রথম কার্বন এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় থাকে ওটা মুক্ত শিকল। আর যে হাইড্রোকার্বনের প্রথম কার্বন এবং শেষ কার্বন বদ্ধ অবস্থায় থাকে ওটা বদ্ধ শিকল। লাইক কেমনে? মুক্ত শিকল মনে করো, এই যে আমি একটা আঁকতেছি, এই যে CH3 CH2 CH3, এটার নাম হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে মুক্ত শিকল। কেন মুক্ত শিকল? এটা যদি আমি এক্সপ্লেন করে তোমার আঁকি পুরোটা, মানে মনে করো যেইভাবে গাঠনিক সংকেত যেইভাবে লিখে আঁকি, মোটামুটি বুঝবা। এই যে এই কার্বনটা দেখতেছো, দেখো এই কার্বনটা, বা এইখান থেকেই বুঝো, দেখো এখানে এই কার্বন অন্য কোনো কার্বনের সাথে এই পাশে আর অ্যাটাচ না, মানে এই কার্বনটা এইদিকে মুক্ত অবস্থায় আছে, ব্যাপারটা বুঝতেছো? এইদিকে দেখো এই কার্বনটাও সেম ভাবে মুক্ত অবস্থায় আছে, মানে ওইদিকে অন্য কোনো কার্বনের সাথে অ্যাটাচ না। ঠিক আছে, মানে এই যে প্রথম কার্বন এবং শেষ কার্বন বাইরের দিক দিয়ে তারা মুক্ত অবস্থায় আছে, দেখো অ্যাটাচ না, মানে এই দুইটা আবার মিলিত হয় নাই, ব্যাপারটা বুঝছো? বাট অ্যারোমেটিক তোমার হচ্ছে বদ্ধ শিকলে কিরকম হয়? বদ্ধ শিকলে এটা যদি হচ্ছে আমরা বদ্ধ শিকলে লিখতে চাইতাম এরকম হইতো, দেখো সি, মনে করো CH2, এটার সাথে আরেকটা অ্যাড হইতো, এটার সাথে আরেকটা অ্যাড হইতো, এরকম থাকতো। বদ্ধ শিকলগুলো এরকম থাকে, দেখো কোনো কার্বন মুক্ত অবস্থায় নাই। দেখো এই কার্বনের সাথে এইটা অ্যাটাচ, ঠিক আছে, আবার এটার সাথে এইটা অ্যাটাচ, মানে পুরোটা একটা চক্রাকার। বাট এটা দেখো, এটা এবং এটা মুক্তভাবেই আছে, বাট এটাতে নাই।
তো এটা হচ্ছে মুক্ত শিকল, এটা হচ্ছে বদ্ধ শিকল। আরো এক্সপ্লেনেশন সামনে পাবা, নো প্রবলেম। দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন জিনিসটা কি, যে ডিটেইলসে এখানে লেখা আছে, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। কি লিখছে রে, আচ্ছা এই যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে তো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, এবং আমি জানি। এবং ওইটার যদি কার্বন প্রান্তদ্বয় মুক্ত থাকে তবে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আচ্ছা বুঝছি, এটা পেঁচাই ফেলছে আর কি। যাই হোক, তুমি এটা মনে রাখো, যদি কোনো হাইড্রোকার্বনের কার্বন প্রান্তদ্বয় মুক্ত থাকে তবে তাকে মানে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এরপরে বদ্ধ শিকল কি, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। আমি আবারও লিখে দেই, মনে করো এই যে আমি হচ্ছে বিউটেন লিখতেছি, বিউটেন অথবা বিউটিন যাই লিখি না কেন, এরকম দেখো CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে আমাদের বিউটেন। বা বিউটিনও যদি লিখি, দেখো এটা হচ্ছে বিউটিন, CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, মনে করো এটা হচ্ছে বিউটিন, এটা বিউটেন, এটা বিউটেন। এখন কেন বিউটেন আর কেন বিউটিন এটা আমরা নেক্সটে জানবো, নো প্রবলেম, আস্তে আস্তে সবই ক্লিয়ার হবে আর কি। বাট এগুলার ক্ষেত্রে দেখো ভাই, এই যে এই কার্বন এবং এই কার্বন মুক্ত অবস্থায় আছে, এইটার সাথে এটা অ্যাটাচ হয় নাই। বাট বদ্ধ শিকলে যখন যাবো তখন এটার এইভাবে লিখতে হবে, দেখো সাইক্লোবিউটন বলে ওইটাকে। বদ্ধ শিকলে যদি আমরা বিউটন লিখতে চাই এরকম হবে, CH2 এটার সাথে এখানে CH2, এটার সাথে এই জায়গায় CH2, এটার সাথে এটা CH2, এইভাবে কানেক্ট হবে। এটা হচ্ছে তোমার বদ্ধ শিকল, আর এটা মুক্ত শিকল। তুমি কিছু না বললেই চেহারা দেখলেই বুঝে যাবা কোনটা মুক্ত শিকল আর কোনটা বদ্ধ শিকল, ঠিক আছে? এখন মুক্ত শিকলের মধ্যে ভালো মতো বুঝো, মুক্ত শিকলের মধ্যে যদি তোমার সবগুলা কার্বন কার্বন একক বন্ধন থাকে তাইলে ওইগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন একক বন্ধন থাকলে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে কোথাও, তাহলে এটা অসম্পৃক্ত, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এগুলো যে মুক্ত শিকল এটা তুমি বুঝতে পারছো, এটা যে মুক্ত শিকল বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের মুক্ত শিকল, ঠিক আছে? মুক্ত শিকল কোজ এগুলার দেখো প্রান্তের, এই যে প্রান্তের দুই প্রান্তের যে কার্বন দুইটা আছে এগুলো মুক্ত অবস্থায় আছে, এটার সাথে এটা এটা না। বাট এগুলাতে দেখো তুমি কোন কার্বনটা মুক্ত অবস্থায় লিখতে পারবা না, এটার সাথে এটা এটা আছে, এটার সাথে এটা এটা আছে, এটার সাথে এটা এটা আছে, মানে একটা বলয় সৃষ্টি করে আছে। এটাকে বলা হয় সাইক্লোবিউটেন। এখানে যেটা লিখছি এটারে বলা হয় সাইক্লোবিউটেন, ঠিক আছে? ওকে, এটাও আমাদের এলিফ্যাটিক হাইড্রোকার্বনই, বাট এটা হচ্ছে বদ্ধ শিকল। এগুলা কি, এগুলো হচ্ছে বদ্ধ শিকল। এই পার্টে যা লিখতেছি এগুলো হচ্ছে আমাদের বদ্ধ শিকল, ঠিক আছে? এরপরে আসো বদ্ধ শিকলের পরে, বদ্ধ শিকলের আর একটা দেখাই তোমার। মনে করো এমনকি বিউটিনও যদি লিখি, বদ্ধ শিকলের মধ্যে যদি আমি হচ্ছে অসম্পৃক্ত লিখি, অসম্পৃক্ত কোন সময়, যখন কার্বন কার্বন ডাবল বন্ধন বা তিন বন্ধন থাকবে, দেখো। বাট এটার মধ্যে শুধু ডাবল বন্ধনই হয়, দেখো CH2 বন্ড CH2 লিখলাম। এখন আমি এখানে যদি ডাবল বন্ড দিয়ে দিই তাহলে এটা CH হবে, এটাও CH হবে, এখানে বন্ড CH2। কেন CH হবে এটাও তো বুঝাইতে হবে, সমস্যা নেই বুঝাইতেছি। দেখো এই যে এখানে যেটা লিখছি এটাকে তোমার বলা হয় সাইক্লোবিউটিন। দেখো কার্বন 4টা আছে, এই জন্য এটার নাম বিউট বা বিউটিন এরকম হইতেছে। ডাবল বন্ধন থাকায় এটা বিউটিন হইতেছে। কি হইতেছে? বিউটিন। আচ্ছা, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটিন। যখন তোমাদের অ্যালকেন অ্যালকিনের পার্টটা পড়াবো তখন পুরোপুরি বুঝতে পারবা কেন বিউটিন এটা আর কেন এটা বিউটেন, কেন এটার নাম বিউটেনই হইলো, প্রোপেন কেন না হইলো, এগুলো বুঝতে পারবা। দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বনের কনসেপ্টটা যা শিখো। বদ্ধ শিকল হাইড্রোকার্বন মানে কি, যেটাতে শেষের কার্বনগুলা কিভাবে থাকবে, দেখো মানে একটা বলয় আকারে থাকবে, মূলত এটা চক্রাকারে থাকবে, ঠিক আছে? এটাই বদ্ধ শিকল। আর মুক্ত শিকলের প্রান্তের যে দুইটা কার্বন আছে ওগুলা মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এই জায়গায় কি বলছে, অসম্পৃক্ত মুক্ত শিকল। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পাশাপাশি কার্বন। আচ্ছা দেখো ভাই তোমাকে দেখাই, মুক্ত শিকলের মধ্যে
যেই জায়গায় কার্বন কার্বন একক বন্ধন থাকবে, লাইক মনে করো CH3 CH2 CH3, এটার নাম হচ্ছে প্রোপেন। ঠিক আছে, এটাতে কার্বন কার্বন একক বন্ধন আছে এবং এটারে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত মুক্ত শিকল। এটারে কি বলা হয়? সম্পৃক্ত। বলো কি বলা হয়? সম্পৃক্ত মুক্ত শিকল। ঠিক আছে, তো অসম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে অসম্পৃক্ত, এটা কি লিখছি ভাইয়া? অসম্পৃক্ত। দেখো অসম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে আমি দুইটা লিখতে পারবো। একটা হচ্ছে, দেখো ভাইয়া তোমাদের ফার্স্টের পেজে লিখে আসছি, মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত মুক্ত শিকল একটা, অসম্পৃক্ত মুক্ত শিকল একটা। সম্পৃক্ত শুধু অ্যালকেন হয়, অসম্পৃক্ত অ্যালকিনও হয়, অ্যালকাইনও হয়। ঠিক আছে, এটা বলে আসছি না? এখন দেখো অসম্পৃক্তর মধ্যে একটা হবে অ্যালকিন আর একটা হবে অ্যালকাইন। অ্যালকিন মানে কি? যেটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে ওইটা হবে অ্যালকিন, আর যেটাতে কার্বন কার্বন তিন বন্ধন থাকবে ওইটা হবে অ্যালকাইন। ঠিক আছে, লাইক এই যে প্রোপেন লিখছি, এটার তিনটা কার্বন আছে তাই না? CH3 CH, দেখো এই জায়গায় যদি আমি ডাবল বন্ড দেই, ঠিক আছে, এই যে মনে করো CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যেটা দেখতেছো দেখো এটাতে ডাবল বন্ড আছে। এটাতে কয়টা বন্ধন আছে? ডাবল বন্ড, দুইটা বন্ধন আছে। দেখো এটা পাটে দুইটা বন্ধন আছে, এজন্য এটা হচ্ছে অ্যালকিন, এটার নামও হবে প্রোপিন। প্রোপিন এটা অসম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে কোন পার্টে পড়ছে বলো? অ্যালকিনের পার্টে পড়ছে এবং এটার নাম হচ্ছে প্রোপিন। অসম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে অ্যালকাইন কোনটা হবে? যেটাতে কার্বন কার্বন তিন বন্ধন থাকবে, লাইক CH3 C ট্রিপল বন্ড CH। এটা যে দেখতেছো দেখো এখানে তিন বন্ধন আছে, কার্বন কার্বন কয়টা বন্ধন আছে? তিন বন্ধন আছে, আর এটার নাম হচ্ছে আমাদের প্রোপাইন। যেহেতু অ্যালকাইন এজন্য এটার নাম হবে প্রোপাইন। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাই তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে আসলে কার্বনের সাথে হাইড্রোজেন গুলা কিভাবে হিসাব হইতেছে। দেখো এখানে তুমি দেখতেছো CH2 ছিল, এখানে CH, এখানে CH3 ছিল, এখানে আবার CH2 হয়েছে। এখানে আবার দেখো তোমার CH, এখানে দেখো হাইড্রোজেন নাই, এখানে CH2 ছিল, এখানে CH হয়েছে। এগুলা কেমনে হইতেছে? এই জিনিসগুলো একটু বুঝে ভাই। ফার্স্টে তোমারে দেখো এমনিতেই পড়াবো, সামনে নাম টাম পড়াবো। দেখো এই যে নামটা, অ্যালকেন কোনটা, অ্যালকিন কোনটা, অ্যালকেন কোনটা, অ্যালকোহল কোনটা, অ্যালডিহাইড, এগুলা না। এই যে এই পার্টটা পড়াইলে বুঝতে পারবা। কার্বন একটা থাকলে নাম হয় মিথেন, মিথ আর কি। মিথ থেকে অ্যালকেন যদিও এটা মিথেন হয়। কার্বন দুইটা থাকলে হয় ইথেন, কার্বন তিনটা থাকলে প্রোপেন, কার্বন চারটা থাকলে বিউটেন, পাঁচটা থাকলে পেন্টেন, এরকম হয় আর কি। তো পড়বো না প্রবলেম। তো দেখো এই জায়গাটাতে একটু বুঝাই তোমাদেরকে, একটু ক্লিয়ার করে যাই। এরকম যদি হয়, ফার্স্ট অফ অল এখানে তিনটা কার্বন আছে, তিনটা কার্বন যদি থাকে, ঠিক আছে, তিনটা কার্বন থাকে, তাহলে ওইটা যদি আবার অ্যালকেন হয়, তিনটা কার্বন এবং অ্যালকেন যদি হয়, তাহলে ওটার নাম হবে প্রোপেন। কি হবে? প্রোপেন হবে। তিনটা কার্বন থাকলে এটা এরকম হবে প্রোপ, প্রোপ থেকেই হচ্ছে প্রোপেন আসবে। যাই হোক, এখন দেখো এটাতে একক বন্ধন আছে, একক বন্ধন, এজন্য হচ্ছে এটা অ্যালকেন, সাথে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত এবং অ্যালকেনও এটা। ঠিক আছে, এটাতে কার্বন কার্বন একক বন্ধন আছে, কার্বন কার্বন একক বন্ধন থাকলে অ্যালকেন হয়। ঠিক আছে, মনে হয় বা কার্বন কার্বন একক বন্ধন থাকলে সম্পৃক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত হয়, আর দ্বিবন্ধন যেটা ওইটাকে অ্যালকিন বলা হয় এবং ত্রিবন্ধন যেটা ওইটাকে অ্যালকাইন বলা হয়। এখন এই যে এটা আমি লিখছি, কেমনে লিখছি দেখো, এই যে কার্বন ব্যয় লিখছি, দেখো এই কার্বনের যোজনী কত? 4, দ্যাট মিন্স তার হাত আছে 4টা। তো তুমি একটা কার্বনের 4টা হাত দিতে পারবা, ব্যয় দিছি 4টা হাত। ঠিক আছে, দেখো এই কার্বনের সাথে এই কার্বন অ্যাড হয়েছে, তুমি একটা কাজ করবা, ফার্স্টে কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে না? তুমি টাচ করে 3টা কার্বন লিখে ফেলবা, প্রত্যেকটা একক বন্ধন আকারে আছে, কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন, এইভাবে আছে। ব্যাপারটা বুঝছো? 3টা কার্বন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা কার্বনের হাত থাকে 4টা, তাহলে এইটার এই একটা হাত আছে, আরো তুমি 3টা দিতে পারবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? এই কার্বনের হাত তো থাকে 4টা, কয়টা হাত আছে? একটা দুইটা হাত অলরেডি আছে, আরো 2টা হাত দিলাম। এই শেষের কার্বনের দেখো এখানে একটা হাত আছে, আর কয়টা হাত বাকি আছে? 3টা হাত বাকি আছে। এখন যতগুলা হাত তুমি বাইরের দিকে পাবা, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন অ্যাড করবা, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন অ্যাড করবা। তাই দেখো এইখানে কি নাম পাইছো? এটাতে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন পাইছো না? এই কার্বনের সাথে আমি 3টা হাইড্রোজেন পাইছি, পরে এখানে একটা বন্ড পাইছি। এই যে এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন পাইছি,
এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন পাইছি? দুইটা হাইড্রোজেন, পরে একটা বন্ড পাইছি। এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন পাইছি, তাই না? তিনটা হাইড্রোজেন পাইছি। তো এইটাই হচ্ছে মনে করো আমাদের সবগুলো একক বন্ধন। তিনটা কার্বন ছিল, প্রত্যেকটা একক বন্ধন ছিল, এবং এখান থেকে এইটা আসছে, এটা আসছে, তাই না? তো এটার নাম কি আমাদের? এটার নাম হচ্ছে আমাদের তিনটা কার্বন থাকায়, তিনটা কার্বন থাকায় এটা হবে প্রুপ, ঠিক আছে? এবং একক বন্ধন থাকায় এটা অ্যালকেন হবে। দেখো একক বন্ধন থাকায় কি হবে? অ্যালকেন। অ্যালকেন মানে হইতেছে দেখো এটার শেষে এই যে ANE এটা যুক্ত হবে, এটার সাথে ANE এটা যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর নাম কি হয়েছে? প্রুপেন। বলো প্রুপেন হয়েছে না? তো এটার নাম হচ্ছে আমাদের প্রুপেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের প্রুপেন। এই পুরো ক্লাস দেখলে ক্লিয়ার হবে। এখন অনেক কিছু নাও বুঝতে পারো, পুরো ক্লাস দেখলে সবই ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেক কিছু নাও বুঝতে পারো, আমি আগেই ওয়ার্নিং দিতেছি। এরপরে দেখো এটা এলকিন। এলকিন তিনটা কার্বন থাকায় মূলত তোমার হবে এটা প্রুপ। বলো তিনটা কার্বন থাকায় এটার নাম কি হবে? প্রুপ। যাই হোক, ঠিক আছে, এটাই তো দেখো, এই যে এটাই লেখা আছে, তিনটা কার্বন থাকে এটার নাম কি হবে? নাম হবে প্রুপ। দেখো তিনটা যদি কার্বন থাকে তাহলে এটা হবে প্রুপ, এই যে প্রুপ। এবং এটাতে একক বন্ধন যদি থাকে তাহলে এটা হবে অ্যালকেন। একক বন্ধন থাকে এখানে ANE যুক্ত হবে, তখন এটার নাম হবে প্রুপেন। দ্বিবন্ধন যদি থাকে তাহলে এটার সাথে ENE যুক্ত হবে, তখন নাম হবে প্রুপিন। তিন বন্ধন যদি থাকে তাহলে এটার সাথে YNE যুক্ত হবে, নাম হবে প্রুপাইন। ঠিক আছে, এরকম কাহিনী হয়। যাই হোক, যাই হোক, আসো এখন কত হইতেছে ভাইয়া? এইটা কেমনে হয়েছে? এটা সংকেতটা আমি কেমনে পাইছি? যে অ্যালকিন তো বুঝলাম, অসম্পৃক্ত, দুইটা বন্ধন থাকবে। তো দুইটা বন্ধন মনে করো সিএইচ, মানে দুইটা বন্ধন মানে কি? কার্বন কার্বন যে কোনো একটা জায়গায় দুইটা বন্ধন থাকবে, বাকি সবগুলো একক বন্ধন। তাহলে এই জায়গায় দেখো আমি এইখানে দুইটা বন্ধন দিছি, আর এটার সাথে একক বন্ধন। দেখো জিনিসটা এরকম হয়েছে, কার্বন কার্বন এই জায়গায় দুইটা বন্ধন, এরকম না? দেখো এই কার্বনের সাথে এই কার্বন একটা বন্ধন, আর এই জায়গায় দুইটা বন্ধন দিছি। তো এখানে হাইড্রোজেন তিনটা, এখানে একটা, এখানে দুইটা। কেমনে বুঝলাম? এখন তুমি বুঝতে পারবা। দেখো কার্বনের চারটা হাত থাকে, এই একটা হাত, বাকি আছে তিনটা, ঠিক আছে? এই কার্বনের দেখো এখানে দুইটা হাত, এখানে একটা হাত, তিনটা হাত অলরেডি আছে। আর কয়টা হাত দিতে পারবে? একটাই দিতে পারবা, মানে আর একটা বন্ডি বাকি আছে। এই কার্বনের দেখো এইদিকে দুইটা আছে, আর তুমি দুইটাই দিতে পারবা, তাইলে টোটাল চারটা হয়ে যাবে, তাই না? এখন দেখো যেগুলা তুমি দিছো এগুলাতে হাইড্রোজেন এড করবা, ঠিক আছে? যেগুলা খালি আছে বন্ড, তাহলে দেখো এখানে হাইড্রোজেন এড করার পর তুমি কি পাইতেছো? যে এখানে তিনটা হাইড্রোজেন পাইতেছো কার্বনের সাথে CH3, ঠিক আছে? এখানে বন্ড পাইছো, বন্ড, এখানে CH আছে, ঠিক আছে? এখানে দেখো ডাবল বন্ড দিলাম, আর এই জায়গায় কি? CH2 পাইছি, কার্বনের সাথে হাইড্রোজেন দুইটা পাইছি। ব্যাপারটা বুঝছো? এই যে ডাবল বন্ড দেওয়ার কারণে এটা আগে দেখো একটা বন্ডের সময় এটা ছিল H2, এটা ছিল H3। ডাবল বন্ড দেওয়ার সময় এই পাশ থেকে একটা হাইড্রোজেন কমছে, এই পাশ থেকে একটা হাইড্রোজেন কমছে। দেখছো এটা কেমনে হয়েছে? এই যে এই সংকেতটা CH3 CH ডাবল বন্ড CH2 কেমনে হয়েছে? আশা করি বুঝতে পারছো। এবং এটার নাম হচ্ছে আমাদের প্রুপিন। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে প্রুপিন। এখন প্রুপিন নামটা কই থেকে আসছে বলো? এই প্রুপিন নামটা কই থেকে আসছে? মূলত এই জায়গায় তিনটা কার্বন ছিল, দেখো এখানে কার্বন কয়টা ছিল? তিনটা। এই তিনটা কার্বনের জন্য এটার নাম হইছে প্রুপ। বলো তিনটা কার্বনের জন্য নাম কি? নাম হইতেছে প্রুপ। এবং এটাতে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে ওইটা হচ্ছে এলকিনের মধ্যে পড়ে। ডাবল বন্ড থাকলে ওইটার সাথে ENE যুক্ত করবা। দেখো এটার সাথে কি যুক্ত করবা? ENE। সো ENE যদি যুক্ত করা দিলে কি পাবা? প্রুপিন। কি পাইতেছো? প্রুপিন। প্রুপিন পাইতেছি না, এজন্য এটার নাম হয়েছে প্রুপিন। বুঝতে পারছি? এরপরে দেখো এই সংকেতটা আসলে এরকম হইলো কেন? প্রুপাইনটা দেখো, আমরা জানি অসম্পৃক্তের মধ্যে যদি তিনটা বন্ধন থাকে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাহলে এটাকে বলা হয় অ্যালকাইন। তাহলে দেখো তোমার যে কোনো একটা কার্বনের সাথে তিনটা বন্ধন থাকবে, এই যে এরকম জিনিসটা এরকম লিখছি আমরা। প্রোপাইনটা এরকম লিখছে, CH3 বন্ড C, ট্রিপল বন্ড CH। দেখো কার্বন, এই কার্বনের সাথে এই কার্বন একটা বন্ড, পরে তিনটা বন্ড, পরে আবার কার্বন। এটা লিখছি না, এটা লিখছি। এখন দেখো একটা কার্বনের চারটা হাত, একটা হাত অলরেডি আছে, বাকি তিনটা হাত দিলাম, এই চারটা পুড়ে গেছে। এই কার্বনের দেখো ভাই 1 2 3 4টা হাত অলরেডি আছে, তুমি চাইলে আর একটা হাতও দিতে পারবা না। পারবা? এই কার্বনে কোনো হাত দিতে পারবা না। বাট এই কার্বনের ক্ষেত্রে দেখো তিনটা হাত আছে, আর একটা দিতে পারবা। তাহলে এই জায়গায় H, এই জায়গায় H, এই জায়গায় H, এই জায়গায় H দাও, ঠিক আছে? তাহলে তুমি কি পাইলা? এখানে পাইলা CH3 বন্ড C। তারপরে এখানে কোনো হাইড্রোজেন নাই, এই জন্য শুধু C, এরপরে ট্রিপল বন্ড অনলি CH। ব্যাপারটা বুঝছো? যে কেমনে আমরা প্রোপাইনটা পাইছি, যে তিন বন্ধন হইলে এরকম কেন হয়েছে, ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা আসলে এই হিসাব মতোই হয়েছে। ব্যাপারটা বুঝছো? তুমি জাস্ট হিসাব করবা, এখানে তিনটা বন্ধন, এখানে একটা বন্ধন, তাহলে এখানে কোনো হাইড্রোজেন বাকি নেই।
কেন যদি দুই বন্ধন থাকতো, যখন দুই বন্ধন ছিল, আমি এরকম হিসাব করছি, এখানে দুই বন্ধন আছে, এখানে এক বন্ধন, তাইলে আর একটা হাইড্রোজেন এড হইতে পারে, এরকমই জিনিসটা। ঠিক আছে, এই কার্বনের ক্ষেত্রে H2 কেমনে দিছি, দেখছি এই কার্বনের পাশে দুইটা বন্ধন আছে, আরো দুইটা বন্ধন থাকতে পারে, ওই পাশে টোটাল 4টা, তো ওই এক্সট্রা দুইটা বন্ধনে এসে হাইড্রোজেন এড হয়েছে, এই জন্য CH2। এটাতে CH3 কেমনে বুঝছি, যেখানে দেখছি আমি একটা বন্ড আছে কার্বনের সাথে, তাহলে আরো 3টা বন্ড এক্সট্রা আছে, টোটাল 4টা থেকে ওই এক্সট্রা 3টাতে হাইড্রোজেন 3টা এসে অ্যাড হয়েছে। এই কার্বনের সাথে এখানে হাইড্রোজেন 2টা কেমনে বুঝছি, দেখো দেখছি এইদিকে একটা বন্ড আছে, এইদিকে একটা বন্ড আছে, টোটাল থেকে 4টা, বাকি 2টা বাকি আছে, ওই 2টাতে হাইড্রোজেন 2টা অ্যাড হয়েছে, এরকম। ঠিক আছে, এরকম চিন্তা করতে পারো। আর এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে আমরা বলতেছি প্রোপাইন। এটা আমাদের অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর অসম্পৃক্তর মধ্যে এটা অ্যালকাইনে পড়তেছে, কারণ 3টা বন্ধন আছে এটাতে কার্বন কার্বন, এটার নাম প্রোপাইন। প্রোপাইন কেন হয়েছে, কারণ কার্বন 3টা থাকলে হবে প্রুপ, বলো কার্বন 3টা থাকলে কি হবে, প্রুপ, কার্বন 3টা থাকলে হবে প্রুপ। এবং এটা অ্যালকাইন, অ্যালকাইন যেগুলাতে 3 বন্ধন থাকে ওইগুলার শেষে YNE যুক্ত হয়, তো YNE যুক্ত হওয়ার পর এটা কি হয়ে গেছে, দেখো প্রোপাইন হয়ে গেছে, প্রোপাইন হয়ে গেছে। তো আসলে এই পার্টটা আগেই আমি এই পার্ট পড়াই দিতে হলে জিনিসটা একটু মজার মধ্যে চলে আসবে। দেখো এটা আগে পড়াই, এটা আগে পড়াই। অ্যালকেনের নামকরণ, অ্যালকেন না, মনে করো পুরো জৈব যৌগের সাধারণ নামকরণ যেগুলো আছে ওইগুলো আমরা একটু পড়ি। ফার্স্টে দেখো কার্বন সংখ্যা, এখানে দেখো কার্বন যদি একটা থাকে, কার্বন যদি একটা থাকে, একটা যৌগের কার্বন যদি একটা থাকে, তাহলে এটা শব্দমূল মেইন শব্দ হবে মিথ। বলো কার্বন একটা থাকলে কি হবে, কার্বন একটা থাকলে হবে ওইটা মিথ হবে, বলো কার্বন একটা থাকলে হবে মিথ, কার্বন 2টা থাকলে হবে ইথ, কার্বন 3টা থাকলে হবে প্রুপ, কার্বন 4টা থাকলে হবে বিউট। বিউটের মধ্যে ইটা নাই, অনলি বিউট, বাটপন হইতে পারে বাট এটা বিউট। ঠিক আছে, এতটুকু বিউট হবে, বুঝছো। কার্বন যদি 5টা থাকে ওইটা হবে পেন্ট, কার্বন 6টা থাকলে ওইটা হবে হেক্স, কার্বন 7টা থাকলে ওইটাকে বলবো আমরা হেপ্ট, কার্বন 8টা থাকলে ওইটা হবে অক্ট, কার্বন 9টা থাকলে ওইটার নাম হবে নন, কার্বন 10টা থাকলে ওইটার নাম হবে ডেক। এমন কত হইতেছে, এই পুরোটা যদি জানো, দেখো এটাই তোমার জানতে হবে। কার্বন তুমি যদি এই নামটা মুখস্থ করতে কঠিন হয়, তাহলে তুমি অ্যালকেন ধরে হিসাব করে ফেলবা যে কার্বন একটা হইলে এটা অ্যালকেনের জন্য কি হয়, দেখো অ্যালকেনের জন্য হয় মিথেন। ঠিক আছে, অ্যালকেনের জন্য এটা অ্যালকেনের নাম। ঠিক আছে, কার্বন একটা হইলে হয় মিথেন, 2টা হইলে হয় ইথেন, 3টা হইলে প্রোপেন, 4টা হইলে বিউটেন, 5টা হইলে পেন্টেন, 6টা হইলে হেক্সেন, 7টা হইলে হেপ্টেন, 8টা হইলে অক্টেন, 9টা হইলে নুনেন, 10টা হইলে ডেকেন। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালকেনের নামকরণ, কার্বন সংখ্যা, এবং এটা যদি অ্যালকেন হয় তাহলে এটা। বাট আসল নামকরণ শুধুমাত্র কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে এই নামটাই। ঠিক আছে, এরপরে দেখো, মনে করো কার্বন সংখ্যা আছে 5টা, ভাই তোমারে বলি কার্বন সংখ্যা আছে 5টা, কার্বন আছে 5টা। ঠিক আছে, এবং সবগুলো একক বন্ধন, সবগুলো একক বন্ধন, বুঝছো, প্রত্যেকটা কার্বনের মধ্যে একক বন্ধন আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যালকেন। কার্বন 5টা এবং একক বন্ধন আছে মানে কি, একক বন্ধন আছে মানে হচ্ছে অ্যালকেন। ব্যাপারটা বুঝছো, একক বন্ধন আছে মানে কি অ্যালকেন। এই যে এটা ভালো মতো বুঝো, বন্ধন যদি একটা থাকে, একক বন্ধন যদি থাকে, যে কোনো মানে সবগুলা কার্বন যদি একক বন্ধন থাকে, কি বলছি, সবগুলা কার্বনে যদি একক বন্ধন থাকে তাহলে ওইটারে বলা হয় অ্যালকেন। কি বলা হয়, অ্যালকেন। সবগুলা কার্বনে যদি দ্বিবন্ধন তো হবে না, যে কোনো একটা কার্বনে, দেখো সবগুলো কার্বন একক বন্ধন, সবগুলো কার্বন একক বন্ধন, যে কোনো 2টি কার্বনের মধ্যে, দেখো যে কোনো 2টি কার্বনের মধ্যে, বা মানে এই যে কোনো 2টা, মানে এই যে কোনো 2টা কার্বনের মধ্যবর্তী দ্বিবন্ধন থাকতে পারবে, কার্বন। ঠিক আছে, বুঝছো, অথবা যে কোনো একটি, এরকম দিয়ে দেয়, যে কোনো একটি কার্বন ডাবল বন্ড কার্বন, এরকম এই বন্ধন যদি থাকে, মানে দ্বিবন্ধন যদি থাকে, তাহলে ওইটার নাম হবে অ্যালকিন। ওইটার নাম কি হবে, ওইটার নাম হবে অ্যালকিন। ঠিক আছে, আর পরে যে কোনো একটি যদি এরকম থাকে, কি বলছি, যে কোনো একটি যদি এরকম থাকে, লাইক কার্বন 3 বন্ধন থাকে, যে কোনো একটিতে কার্বন 3 বন্ধন থাকে, তাহলে ওইটাকে বলবো হচ্ছে আমরা অ্যালকাইন। কি বলবো, অ্যালকাইন। কি বলবো, অ্যালকাইন। এটা মনে রাখবা, ওটা কি বলবো, অ্যালকাইন বলবো। এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন। এখন কথা হচ্ছে অ্যালকেনের ইংরেজি কি, ইংরেজি হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। ঠিক আছে, ANE, অ্যালকিন, তো এটা হবে অ্যালকিন, জাস্ট কে এর পরে ENE, অ্যালকিন। অ্যালকাইন তো এটা হবে এরকম, YNE।
অ্যালকাইন, এই যে অ্যালকাইন। ঠিক আছে, এখন দেখো বলছি কার্বন 5টা আছে আর একক বন্ধন আছে, এটার নাম কি হবে বলো? কার্বন 5টা থাকলে ওইটা হয় পেন্ট। কি বলা হয়? পেন্ট। কার্বন 5টা থাকলে হয় পেন্ট। একক বন্ধন থাকলে কি হয় বলো? অ্যালকেন হয়। আর অ্যালকেন যদি হয়, একক বন্ধন যদি থাকে, তাহলে এটার শেষে যে ANE আছে বলো, অ্যালকেন যদি হয় তাহলে এটার শেষে যে ANE আছে, এই ANE তুমি এই জায়গায় অ্যাড করবা, ANE এই জায়গায় অ্যাড করবা, তখন এটার নাম কি দাঁড়াইতেছে বলো? পেন্টেন হইতেছে না, এটা উচ্চারণ করে কি হইতেছে? পেন্টেন হইতেছে। কি হইতেছে? পেন্টেন হইতেছে। তো কার্বন সংখ্যা যদি 5টা হয় এবং সবগুলা যদি কার্বন একক বন্ধনে থাকে, তাহলে ওটার নাম হবে পেন্টেন। কার্বন 5টা বাট যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন আছে, যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন আছে, কার্বন ডাবল বন্ড কার্বন আছে এইটা, তখন এটার নাম হবে এরকম, দেখো পেন্ট। কার্বন 5টা সেজন্য আমার পেন্ট, এটা ঠিক আছে। কার্বন 5টা সেজন্য নাম কি? পেন্ট। এরপরে দেখো একটা জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকায়, একটা জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকায় ওইটা কি হবে? যেহেতু দ্বিবন্ধন আছে ওইটা হয়ে যাবে আমার অ্যালকিন। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয়ে যায় ওইটা হবে অ্যালকিন। অ্যালকিন হইলে এটা শেষে যে ENE আছে, এই ENE এই জায়গায় অ্যাড হবে, তখনই এটার নাম হবে বলো, তখনই এটার নাম হবে পেন্টিন। বলো কি? এটা পড়ো, পেন্টিন হয়ে গেছে না? পেন্টিন হয়ে গেছে। এবার এর নাম আছে পেন্টিন। এখন কার্বন কার্বন যদি 3টা বন্ধন থাকে, তাইলে আমরা বলি ওটারে অ্যালকাইন। যে কোনো একটা জায়গায় কার্বন কার্বন 3টা বন্ধন থাকলে ওটা হবে অ্যালকাইন। অ্যালকাইনের শেষে YNE আছে, বুঝছো? তো কার্বন 5টা, কার্বন সংখ্যা 5টা, আর যে কোনো একটা জায়গায় কার্বন কার্বন 3 বন্ধন আছে, তখন এটার নাম কি হবে বলো? নাম হবে তোমার কার্বন 5টার জন্য পেন্ট, এটা ফিক্সড। বাট 3 বন্ধন থাকার জন্য এটাতে আসবে YNE, কজ এটা অ্যালকাইন হয়ে যাবে, এজন্য এটার সাথে এড হবে YNE। দেখছো অ্যালকাইনের শেষে YNE আছে, এই YNE এটার সাথে যুক্ত হবে। এটা এখন যদি পরে পেন্টাইন হয়ে গেছে, তাই না? এটা কি হয়ে গেছে? পেন্টাইন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? পেন্টাইন হয়ে গেছে। এইভাবে নামকরণটা হয়, নামটা হয় আর কি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে। ঠিক আছে, এখন মনে করো তোমারে বললাম একটা যৌগ দিয়ে দেই, CH3 CH2 বন্ড CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, না আরো বড় দেই, CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। ভাই এটার নাম কি বলো? তোমারে বলছি এটার নাম কি? এই যে যৌগটা লিখছি এটার নাম কি বলো? এটার নাম কি? এখানে যে যৌগটা লিখছি এটার নাম কি বলো? এটার নাম কি? তুমি কেমনে নামটা হিসাব করবো? ফার্স্টে দেখবো এখানে কার্বন সংখ্যা কয়টা আছে। কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। বলো কার্বন কয়টা আছে? 6টা। কার্বন 6টা হইলে প্রথমেই হেক্স হয়ে যাবে। বলো নামকরণ করতেছি, কার্বন 6টা। কার্বন যদি 6টা হয়, দেখো কার্বন যদি 6টা হয় আমার হেক্স চলে আসবে। ঠিক আছে, কার্বন 6টার জন্য হেক্স চলে আসে। তো হেক্স যদি আসে, বুঝছো, কার্বন 6টার জন্য হেক্স যদি আসে, কার্বন 6টার জন্য হেক্স চলে আসলো মনে করো, বুঝছো? তো হেক্স যদি চলে আসে তাইলে কি হবে? হেক্স চলে আসলো, এরপরে আমরা কি দেখবো? এরপরে দেখবো একক বন্ধন না দ্বিবন্ধন আছে। দেখো একক বন্ধন সবগুলাতে আছে, বাট এক জায়গায় দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তো কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে, বলো কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে ওইটা কি হবে? ওইটা হবে আমার অ্যালকিন। দ্বিবন্ধন থাকলে ওইটা আমরা কি বলি? অ্যালকিন বলি। বলো কি বলি? অ্যালকিন বলি, অ্যালকিন বলে। ঠিক আছে, অ্যালকিন বলে। তো দ্বিবন্ধন থাকে অ্যালকিন আছে, অ্যালকিন যেগুলা দ্বিবন্ধন থাকলে দেখো এটা শেষে কি এড হবে? এই ENE এড হবে। অ্যালকিন যেহেতু ENE এড হবে, এখন এটাতে উচ্চারণ করে কি হয়েছে বলো? হেক্সিন হয়েছে না? এটা কি হয়েছে? হেক্সিন হয়েছে। অথবা তুমি যদি এইভাবে শিখো, এই হেক্স না শিখে যদি এইভাবে শিখো যে আমার কার্বন 6টা থাকলে অ্যালকেনে হয় ওইটা হেক্সেন হয়। ঠিক আছে, কার্বন 6টা থাকলে ওইটা অ্যালকেনে হেক্সেন হয়, মানে একক বন্ধন থাকলে ওইটা কি হয়? হেক্সেন হয়। ঠিক আছে, বাট দ্বিবন্ধন থাকলে ওইটা অ্যালকিন হয়ে যায়। অ্যালকিন মানে কি? ইন, তাহলে হেক্সেনটা হেক্সিন হয়ে যাবে, দ্বিবন্ধন থাকলে হেক্সিন হয়ে যাবে। তো এরকম হয়েছে। ঠিক আছে, হেক্সিন। ঠিক আছে, এখন তোমারে বললাম মনে করো তুমি হচ্ছে অকটাইন, এই অকটাইন যে যৌগটা আছে এটার সংকেত লিখো। কেমনে লিখবা বলো? অকটাইন যৌগটার সংকেত লিখবা, কেমনে লিখবা?
ঠিক আছে, বলো। তোমারে বলছি অক্টাইন যে যৌগটা আছে এটা সংকেত লিখবা। কেমনে লিখবা? অক্টাইন মানে কি? ফার্স্টে দেবা অক্ট আছে। অক্টাইনে কি আছে? অক্ট আছে। দেখো অক্টাইনটা ভাঙবো। অক্টাইনে কি আছে? অক্ট আছে। তো অক্ট মানে কি? অক্ট মানে হচ্ছে কার্বন সংখ্যা 8টা, বা তুমি এমনিতে অক্টেন থেকে বুঝতে পারো যে এটা সে কার্বন সংখ্যা 8টা আছে। তাহলে আমাদের কার্বন সংখ্যা 8টা দিতে হবে। তো কার্বন 1টা 2টা 3টা। আচ্ছা, এখানে কি আছে ভালো মতো বুঝো। অক্টাইন, প্রথমে কার্বন সংখ্যা 8 পাইলাম কই থেকে? এটাতে অক্ট আছে সেই জন্য। এরপরে আইন আছে। আইন মানে কি? দেখো এলকাইন। আইন মানে কি? এলকাইন। কাইন, দেখছো আইন আসছে। অক্টাইন যেহেতু এলকাইন, এই এলকাইন ইংরেজিতে নাম হইলে এরকম হইতো। এটার ইংরেজি নাম হচ্ছে এরকম অকটাইন। সো এটা দেখেই বুঝে ফেলবা তুমি, ইংরেজি নাম হবে এরকম অকটাইন। অকটাইন তুমি দেখে বলবে যে অক্ট আছে আর আইন আছে। তো অক্টের জন্য কার্বন হবে 8টা, আর এই যে YNE আইনের জন্য তোমার যে কোনো এক জায়গায় 3টা বন্ধন থাকবে। তাহলে মনে করো আমি কার্বন দিতেছি 8টা, দেখি 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে 6টা 7টা, এই যে 7টা। পরে 8 নাম্বারটা যে দিব, যে কোনো একটা জায়গায় 3 বন্ধন হবে না, তো আমি এই যে শেষেরটাতে 3 বন্ধন দিয়ে দিছি। এই যে 8টা দিছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দিছি। 8টা হইছে কিসের জন্য বলা? 8টা কার্বন কিসের জন্য হইছে? 8টা কার্বন হইছে এই যে অক্টাইনের মধ্যে অক্ট আছে এটার জন্য। এবং এই যে অক্টাইন যেহেতু এটাতে YNE আছে, বা অক্টাইন মানে অ্যালকাইন আছে, অ্যালকাইন থাকার জন্য যে কোনো এক জায়গায় আমি 3টা বন্ধন দিছি। বুঝতে পারছো? এরপরে দেখো কার্বনের 4টা হাত থাকে, তাহলে এই জায়গায় 1টা হাত থাকলে বাকি আছে আরো 3টা। এই কার্বনের এই জায়গায় 2টা হাত আছে, তাহলে বাকি আছে আরো 2টা। এই কার্বনের 2 জায়গায় 2টা হাত আছে, বাকি আছে আরো 2টা। এই কার্বনের 2 জায়গায় 2টা হাত আছে, বাকি আছে আরো 2টা। এই কার্বনের 2 জায়গায় 2টা হাত আছে, বাকি আছে আরো 2টা। এই কার্বনের দেখো আরো 2টা বাকি আছে। বাট এই কার্বনের অলরেডি 1টা 2টা 3টা 4টা হাত হয়ে গেছে, এখানে আর কিছুই বাকি নেই দেওয়ার মতো। বাকি আছে নাই। এরপরে দেখো এই কার্বনের 3টা অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র আরো 1টা বন্ড দিতে পারবা, তাই না? তাহলে দেখো এই সবগুলা বন্ডে H যুক্ত হবে। কি যুক্ত হবে? H যুক্ত হবে। বলো কি যুক্ত হবে? H যুক্ত হবে। সো H আমি যুক্ত করলাম। ওকে, H যুক্ত করলাম। এখন H যদি যুক্ত হই, তাহলে দেখো আমি কি পাইতেছি? এই জায়গায় পাইতেছি CH3। বলো কি পাইতেছি? CH3। এই যে বন্ড, এই জায়গায় পাইছি CH2। এরপরে কি পাইছি? সেম CH2 পাইছি। এরপরেও CH2 পাইছি। এরপরেও CH2 পাইছি। এরপরেও CH2 পাইছি। এরপরে কি পাইছি? বন্ড C পাইছি অলরেডি। পরে ট্রিপল বন্ড পাইছি। এরপরে পাইছি CH। এটা কি বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার অক্টাইনের সংকেত। CH3 CH2 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 বন্ড C ট্রিপল বন্ড CH 1 2 3 4 5 6 7 8টা কার্বন। এটারে এইভাবেও লেখা যায়। আবার এটারে এইভাবেও লিখে দেখো, এখানে CH3 এর মতো CH3 আছে। দেখো CH2 যে একজাত একই টাইপের CH2 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। একই টাইপের CH2 5টা আছে না? যে তুমি এটারে CH2 5 দিলে ঝামেলা আছে। ওটা দেখি বুঝাইতেছে 5টা CH2 আছে। বলো আমি CH2 5 যদি দিই কোনো ঝামেলা আছে? নাই, এটা বুঝাইতেছে 5টা CH2 আছে। এরপরে আছে দেখো বন্ড C ট্রিপল বন্ড CH, এটা আছে। তো তুমি অক্টাইন রে এইভাবেও লিখতে পারবা, এইভাবেও লিখতে পারবা, নো প্রবলেম। এমনকি আরো একটা ভাবে লিখতে পারবা, সেটা হইতেছে দেখো তুমি হিসাব করবা কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে কার্বন, তাহলে তুমি দিবা C8। কার্বন 8টা আছে মানে কি? C8 কার্বন 8টা। এরপরে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন দেখো এখানে 3টা আছে। 3 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 1 14। দ্যাট মিনস হাইড্রোজেন আছে 14টা, তাই তুমি এখানে হাইড্রোজেন 14টা দিতে পারো। C8 H14 এইভাবেও দিতে পারো। এবং এটার নামও সেম অক্টাইনই হবে। এটার নামও অক্টাইনই হবে। এখানে যে 3টা দেখছো এই 3টা হচ্ছে একই জিনিস। 3টা একই জিনিস ভিন্ন ভিন্ন ভাবে লেখা যায়। 3টার নামই হচ্ছে অক্টাইন। বলো 3টার নামই হইতেছে অক্টাইন, বাট এইগুলারে এইভাবে লেখা যায়। ব্যাপারটা বুঝছো? এইভাবে লেখা যায়, এই 3 ভাবে লেখা যায়। দেখো আমরা হয়তো এই জায়গায় অক্টেন রে এইভাবে লিখছি। দেখো অক্টেন রে CH3 CH2 6 পরে CH3 দিছি, এই যে একটু ডিফারেন্ট টাইপ, এটা হচ্ছে অক্টেন লিখছি তো। আচ্ছা যাই হোক,
বুঝবা না প্রবলেম। এটা হচ্ছে অকটাইন, অকটাইনটা তুমি এইভাবে লিখতে পারবা। এখন এই যে এই পার্টটা এইভাবে দেখলেই কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা দেখেই আসলে বোঝা যায়। দেখো এটাতে তুমি একটা জিনিস দেখো, এইগুলাতে না তুমি ট্রিপল বন্ড দেখতেছো, এজন্য তুমি বলতেছো এটা অকটাইন অ্যালকাইন, এটাতে ট্রিপল বন্ড আছে এজন্য এটা অ্যালকাইন বা অকটাইন হয়েছে। বাট এইটা থেকে তুমি কেমনে বুঝবে এটা অ্যালকাইন নাকি অ্যালকিন নাকি অ্যালকেন? কার্বন 8টা দেখে বুঝছো যে এটা অক্ট মানে অকটেন, অকটিন অথবা অকটাইন হইতে পারে। বাট এটা অকটেন হবে নাকি অকটিন হবে নাকি অকটাইন হবে কেমনে বুঝবা? এটা বোঝার জন্য সাধারণ সূত্র আসবে সাধারণ সূত্র। সেটা হচ্ছে দেখো অ্যালকেনের সাধারণ সূত্র, অ্যালকেনের সাধারণ সূত্র হইতেছে CnH2n+2। অ্যালকিনের সাধারণ সূত্র কি? অ্যালকিনের সাধারণ সূত্র হইতেছে CnH2n। তারপরে আসে অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সূত্র হইতেছে ভাইয়া CnH2n-2। এটাই দেখো অ্যালকেনের সাধারণ সূত্র CnH2n+2, অ্যালকিনের সাধারণ সূত্র CnH2n, অ্যালকাইনের সাধারণ সূত্র CnH2n-2। আই থিঙ্ক বুঝতে পারছো। তুমি এই সাধারণ সূত্র দেখি তুমি বুঝে ফেলতে পারবা। দেখো এইরকম যখন দেওয়া থাকবে, মনে করো আমি কয়েকটা যৌগ লিখতেছি C5H12, C6H12, C6H10, C9H20, C10H18, এইগুলা কোনটার নাম কি বলো? এইভাবে দেওয়া আছে, কোনটার নাম কি? তুমি কেমনে হিসাব করবা কোনটার নাম কি বলো? এরকম যখন দেওয়া থাকবে তখন অ্যালকিন অ্যালকাইন না অ্যালকেন কোনটা কি রকম এটা হিসাব করার জন্য সাধারণ সূত্র ইউজ করতে হবে। দেখো প্রথমে দেখবো আমি এখানে কার্বন 5টা আছে, 5টা থাকলে এটা কি হবে? হয় পেন্টেন হবে, না নাইলে পেন্টিন হবে, নাইলে পেন্টাইন হবে, স্বাভাবিক। মানে 5টা কার্বন থাকলে আমরা যদি আমাদের মতো লিখে দিলে হবে পেন্ট, ঠিক আছে? 5টা কার্বন থাকার জন্য এটা হাইড্রোজেন সংখ্যার উপর ডিপেন্ড করবে এটা পেন্টেন হবে নাকি পেন্টিন হবে নাকি পেন্টাইন হবে। এখন আমরা দেখতে হবে দেখো এটা কি রকম আছে। দেখো C5 এই যে H12 যেটা আছে এটা তুমি কি লিখতে পারবা? 5 দুগুণা 10 + 2 এরকম না? বলে এরকম লিখতে পারবা না? এই 12 যেটা আছে 12 এ 5 দুগুণা 10 + 2 আকারে লিখে যায়। তাহলে দেখো এই 5 রে যদি n ধরো তাহলে এটা কি রকম আসছে? CnH, দেখো n × 2 মানে কি 2n, কজ আমি 5 রে n ধরছি, 2n + 2 আকারে আছে। দেখো CnH2n+2 আকারে আছে না? হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে 2 বেশি। দেখো 5 দুগুণা 10 এটা থেকে 2 বেশি, তাইলে CnH2n+2 যদি হয় তাহলে ওইটা কি ব্রো? ওইটা হচ্ছে অ্যালকেন। বলো CnH2n+2 যদি হয় এটা কি? ওইটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন যদি হয় তাহলে এখানে কি এড হবে? ANE এড হবে। বলো তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে পেন্টেন। অর্থাৎ তুমি এমনি দেখো, তুমি এমনি মনে করো প্রথমেই না লেখো, কার্বন সংখ্যা 5 দেখি বুঝে গেছো এটা পেন্টেন, পেন্টিন নিলে পেন্টাইন হবে। তো কার্বন সংখ্যা 5 আছে এবং এইটা অ্যালকেনের সাধারণ সূত্রের সাথে যাইতেছে। দেখো C5H12 যেহেতু এখানে হাইড্রোজেনের সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে, হাইড্রোজেনের সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে 2 বেশি, 2 বেশি না? তাহলে এটা কি হবে? অ্যালকেন, দ্যাট মিন্স পেন্টেন হবে, বিকজ কার্বন সংখ্যা 5টা আছে। এখন এইটা হিসাব করো, এটা কি কার্বন সংখ্যা 6টা, তাহলে হেক্সেন, হেক্সিন অথবা হেক্সাইন যে কোনো একটা জিনিস হবে। এটা কি বলো? বা আমরা আমাদের মতো যদি লিখি কার্বন 6টার জন্য আমি দিব এই জায়গায় হেক্স। এরপরে দেখো এটা C6H12 হইতেছে, তাহলে এটা C6H12 রে তুমি 6 দুগুণা 12 আকারে লিখতে পারো, তাই না? বলো তাইলে এই 6 রে যদি n ধরো, কার্বন সংখ্যা যদি n ধরো, তাহলে এটা কি হইতেছে? H, এই 6n হইলে 2n হইতেছে না? তাহলে CnH2n এর মধ্যে পড়তেছে, CnH2n মানে হইতেছে অ্যালকিন। CnH2n মানে কি ব্রো? বলো CnH2n মানে হইতেছে অ্যালকিন, ঠিক আছে? তো অ্যালকিন যদি হয় তাহলে অ্যালকিন হইলে এখানে ENE যুক্ত হবে, আর ENE মানে কি বলো? এখানে কি উচ্চারণটা আসতেছে? হেক্সিন। অথবা এইভাবে বুঝতে পারো কার্বন 6টা আছে এবং এটা অ্যালকিনের সাধারণ সূত্র থেকে মানতেছে কার্বন 6টা এবং অ্যালকিন হইতেছে, সেজন্য এটার নাম ডিরেক্ট হেক্সিন হবে। এটা এমনি বুঝে ফেলতেছো, ঠিক আছে? তো হেক্সিন এটা কি বলো? এটা হচ্ছে হেক্সিন, এটার নাম হচ্ছে হেক্সিন, ঠিক আছে? বুঝছো? এটা কি? এটা দেখো কার্বন সংখ্যা 6টা, কার্বন সংখ্যা 6টা, কার্বন 6টা, বাট হাইড্রোজেন 10টা, তাইলে এটা এরকম আসতেছে। দেখো 6 দুগুণা 12, এই 12 থেকে আরো 2 কম 10 যেহেতু, তাইলে এটা কোন সূত্রতে পড়তেছে? CnH2n-2 এটাতে যাইতেছে, তাই না? দেখো কার্বন সংখ্যা দ্বিগুণ থেকে আরো 2 কম, এটা CnH2n-2 হইতেছে।
তাহলে CnH2n-2 মানে কি? CnH2n-2 মানে হচ্ছে অ্যালকাইন। CnH2n-2 মানে কি? অ্যালকাইন। এবং এটাতে কি আছে? কার্বন সংখ্যা আছে 6 আর এটা অ্যালকাইনে যাইতেছে, তাহলে এটার নাম হবে হেক্সাইন। এটার নাম কি হবে বলো? এটার নাম হবে হেক্সাইন। এটার নাম হবে হেক্সাইন। আই থিঙ্ক বুঝতে পারছো। অথবা এইভাবেও লিখতে পারো, কার্বন সংখ্যা 6, দ্যাট মিনস হচ্ছে হেক্স হবে 6টার জন্য। আর এটা অ্যালকাইনের মধ্যে পড়তেছে, অ্যালকাইনের মধ্যে যদি পড়ে, অ্যালকাইনের শেষে আছে YNE, এই YNE আমি এটার সাথে যুক্ত করব, তো এটা পড়তে হবে এরকম হেক্সাইন হবে। এটা থেকেই হেক্সাইন। তো কোনটা ইজি? কোনটা ইজি দেখো, এইভাবে যদি শিখো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট শিখলে আর কি। ঠিক আছে, এটার নাম কি? C9H20 বলো। C9H20 এটার নাম কি? দেখো, প্রথমে কার্বন সংখ্যা 9টা, 9 হইলে কি হয়? নন-এন। 9 হইলে কি হয় দেখো, 9 কার্বন সংখ্যা 9 মানে কি? নন। এই যে হয় নন-এন হবে, নন-ইন হবে, নাইলে নন-আইন হবে, যেখানে একটা জিনিস হবে। তো যেহেতু কার্বন সংখ্যা 9টা আছে, 9টা থেকে দেখো কার্বন 9টা দেখলে আমরা এই জায়গায় কি লিখবো? নন। এটা লিখবো নন। কার্বন সংখ্যা 9টা আছে মানে কি লিখবো? নন। কার্বন সংখ্যা 9টা আছে মানে কি লিখবো? নন। কি লিখছি? নন। এরপরে এটা দেখো 9, এই যে 20 যেটা পাইতেছি, এটা কিভাবে পাইতেছি? 9 দুগুণা 18, ওটার সাথে 2 যোগ করলে 20 আসতেছে। দেখো কার্বন সংখ্যার দ্বিগুণ, হাইড্রোজেন সংখ্যাটা কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে আরো 2 বেশি। তো এটা কোন সূত্রতে যাইতেছে? CnH2n+2 তে না, এটা কি? CnH2n+2 হইতেছে বলো। CnH2n+2 হইতেছে। তো CnH2n+2 মানে কি? অ্যালকেন না? বলো, CnH2n+2 মানে কি? অ্যালকেন। অ্যালকেনের শেষে ANE থাকে, তাহলে এটার সাথে এড হবে ANE, তাহলে এটা কি হইলো? নন-এন হইলো। দেখো নন-এন হইলো। তো এমনিও বোঝা যায় কার্বন সংখ্যা 9 এবং অ্যালকেনে পড়তেছে, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে নন-এন। নন-এন, নন-এন। ঠিক আছে, তারপর এটা দেখো C10H18, C10H18, C10H18 দেখো, এটাতে কার্বন সংখ্যা 10, হাইড্রোজেন সংখ্যা 18, তাহলে 10 দুগুণা 20, 20 থেকে আরো 2 কমছে, দ্যাট মিন্স এটা এরকম। এটা কোন সূত্রতে গেছে? CnH2n-2, এই সূত্রতে গেছে। এটা এই সূত্রতে যাওয়া মানে কি? এটা অ্যালকাইন। 10 এর জন্য হবে এটা ডেকেন বা ডেকাইন বা ডেকিন, যে কোনো একটা জিনিস হবে ডেক। আর এটা কোন সূত্রতে পড়তেছে? অ্যালকাইনের সূত্রতে, তাহলে এখানে YNE যুক্ত হবে, এটার নাম হবে ডেকাইন। এটার নাম কি হবে? এর নাম হবে ডেকাইন। আই থিঙ্ক বুঝতে পারছো। আই থিঙ্ক বুঝতে পারছো। তো এইগুলা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আসো, এরপরে এগুলা তো গেল। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এরকম যদি দেওয়া থাকে, দেখো CH3, CH2, 5, CH3, এটা কি? এটা কোন যৌগ? আমরা কেমনে চিনবো? দেখো ইজিলি চিনার জায়গা আছে। কার্বন কয়টা বলো? কার্বন এখানে 1টা 2টা, আর এই জায়গায় 5 মানে আরো 5টা আছে, তাহলে কার্বন টোটাল আছে 60টা। এটা বুঝতে পারছো? এই যে এখানে 5টা আর এখানে আছে আরো 2টা, তাহলে কার্বন হচ্ছে টোটাল 60টা। বলো কার্বন কয়টা? কার্বন 60টা। কার্বন 60টা। এরপরে হাইড্রোজেন কয়টা আছে? এই জায়গায় আছে, এই জায়গায় দেখো 5 দুগুণা 10টা হাইড্রোজেন, এই জায়গায় 3টা, এই জায়গায় 3টা, তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা হলো? 16টা। তাহলে C7H16 এটা হবে আমার এই যৌগটা। তো এটার নাম কি হবে বলো? এটা থেকে যদি সরাসরি নামকরণ না পড়ো, এটা এইভাবে নিয়ে আসবা। এইভাবে নিয়ে আসলে দেখো C17 মানে কি? হেপ্টেন হবে অথবা হেপটিন হবে। তারপরে দেখো হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চেয়েও, দেখো এখানে সবগুলো একক বন্ধন দেখেই বুঝাইতেছে যে এটা অ্যালকেন। ঠিক আছে, অথবা এখানে বুঝতে পারো যে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ থেকে আরো 2 বেশি, তাহলে এটা অ্যালকেন হবে। অ্যালকেন মানে কি? ANE যুক্ত হবে, মানে হেপটেন হবে। এটাই আর কি, হেপটেন। কি হইলো? হেপটেন হইলো। এখন কত হইতেছে? তুমি বাংলায় কেমনে লিখবে? মনে করো C4H6 দেওয়া, তো ওইটা দেখে বুঝলা যে দেখো হাইড্রোজেন সংখ্যা কার্বনের দ্বিগুণ থেকে 2 কম, তাইলে এটা হবে আমাদের অ্যালকাইন, তাহলে এটার নাম হচ্ছে বিউটাইন। এটা তুমি বুঝে গেছো। এটারে বাংলায় কেমনে লিখবা, ডিটেলসে বাংলায় কেমনে লিখি এটা শিখাইতেছি। দেখো এটা বিউটাইন, ইংরেজিতে লিখলে কি রকম? দেখো বিউট আইন, এরকম ইংরেজিতে লিখলে। তো দেখো কার্বন সংখ্যা কয়টা আছে? 4টা আছে, তাহলে তুমি কার্বন 4টা দেও।
কার্বন সংখ্যা কয়টা আছে? কার্বন সংখ্যা 4টা আছে, কার্বন 4টা দেও, দিলাম। এখন দেখো আইন আছে বিউটাইন মানে অ্যালকাইন, যেহেতু একটা কার্বন 3টা বন্ধন থাকবে এক জায়গায়, মানে কার্বন কার্বন এক জায়গায় 3টা বন্ধন থাকবে, যে 3টা বন্ধন দিলাম, দিছি। বুঝছো, যেহেতু আইন আছে বা এটা বিউটাইন বুঝতেছো, বা এটা অ্যালকাইনের সাধারণ সূত্র মানতেছে, CnH2n-2, এই সূত্রটা মানতেছে। দেখো কত দিক দিয়ে বোঝার সুযোগ আছে। তাইলে এইটা কি হবে? এটা হবে আমাদের বিউটাইন, মানে যে কোনো এক জায়গায় কার্বন কার্বন 3টা বন্ধন থাকবে। তাইলে এখন দেখো এই জায়গায় হাইড্রোজেন কয়টা? 3টা দিতে পারবে। এই জায়গায় 2টা অলরেডি আছে, আরো 2টা দিতে পারবে। এই জায়গায় দেওয়ার আর জায়গা নেই, 4টা অলরেডি হয়ে গেছে। এই জায়গায় বন্ড একটা দিতে পারবো, এখানে 3টা আছে, আর একটা দিতে পারবে। এগুলাতে হাইড্রোজেন অ্যাড করলে এই জায়গায় পাইতেছি আমরা CH3 বন্ড, এই জায়গায় কি পাইছি? CH2 বন্ড, এই জায়গায় অনলি C পাইতেছি, পরে ট্রিপল বন্ড পাইতেছি, এরপরে অনলি CH পাইতেছি। দেখো এইভাবেই এই যে বিউটাইনটা তুমি ভেঙে লিখতে পারবা, বুঝছো? এটা হচ্ছে বিউটাইন, ভেঙে লিখছি। ওই যে ভেঙে লিখাটাও শিখো, ঠিক আছে? এইভাবে থাকলে তো এইভাবে লিখতে পারবা, ওইভাবে থাকলে এইভাবে কেমনে লিখবা শিখো। তুমি সবসময় মনে রাখবা, দেখো আমি এরকম না করে লিখে দিতে পারবো, লাইক C17H14, এটা না কিরকম হইতেছে? CnH2n যাইতেছে না, দেখো ভালো মতো, CnH2n যাইতেছে, কার্বন হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণ। তাহলে এটার নাম কি বলো? এটার নাম কার্বন সংখ্যা 7, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে কার্বন সংখ্যার দ্বিগুণ, মানে অ্যালকিনে পড়তেছে। বলো এটা কিসের সূত্র? অ্যালকিনে পড়তেছে। অ্যালকিনে পড়া মানে কি? কার্বন 7টার জন্য থাকবে হেপ্ট, অ্যালকিনে পড়তেছে হবে হেপটিন। এটা কি হবে? হেপ্ট, পরে কি হবে? EN যুক্ত হবে, হেপটিন। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে হেপটিন। এটার নাম কি? হেপটিন। এটারে ভাঙাইয়া তুমি কেমনে লিখবে? এইভাবে। দেখো আমি না দেখি বুঝে বলতে, যেহেতু 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 কি আছে বলো? যেহেতু তোমার এই জায়গাটাতে হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণ, তাহলে আমাকে কি করতে হবে? যে কোনো একটা জায়গায়, মানে যেহেতু অ্যালকিনের মধ্যে পড়তেছে, যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড হবে। তো আমি সবগুলোই সিঙ্গেল বন্ড দিব, তাই না? মানে CH3 বন্ড CH2 বন্ড CH2 এইভাবে যাবে। দেখো প্রথমটা CH3 হবে, দেখো প্রথমটা CH3 হয়, বিকজ এইদিকে কোনো বন্ড কার্বনের সাথে অ্যাড হয় না। একটা বন্ড অন্য কার্বনের সাথে অ্যাড হয়, বাকি 3টাই খালি থাকে হাত, ওই 3টাতে 3টা হাইড্রোজেন হয়, এই জন্য CH3 হয়। পরে কি হয়? দেখো এখানে CH2 হয়, পরে CH2 হয়। কেন CH2 হয় বলো? এটা কি বুঝতে পারবা? দেখো এমনিতেই বুঝো, এই যে এই কার্বনের সাথে এড হইতেছে, এই কার্বনের সাথে এড হইতেছে, তো তার 2টা বন্ড অলরেডি অ্যাটাচ আছে, বাকি 2টা খালি থাকে, ওই 2টাতে হাইড্রোজেন অ্যাড হয় আর কি। তুমি যদি আমরা ওইভাবেও যাই, দেখো কার্বন কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন, কয়টা? 7টা না? এটা 2টা 3টা 4টা 5টা 6টা, 7 নাম্বারটাতে ডাবল বন্ড দিলাম যেহেতু অ্যালকিন আর কি, ঠিক আছে? তখন দেখো এই কার্বনের এই জায়গায় 3টা হাত খালি থাকে, এই 3টা হাতে 3টা হাইড্রোজেন অ্যাড হয়েছে। এই কার্বনে দেখো এই জায়গায় অলরেডি বন্ড আছে, ঠিক আছে? সো 2টা হাইড্রোজেন অ্যাড হবে, 2টা হাইড্রোজেন অ্যাড হয়েছে। এই কার্বনের দেখো এই 2 জায়গায় বন্ড আছে, 2টা হাইড্রোজেন অ্যাড হয়েছে। পরেরটাও CH2 হবে। দেখো একক বন্ধন হলে সবগুলোই CH2 হয়। যদি দুই পাশেই কার্বন থাকে আর একক বন্ধন থাকে, তাহলে মাঝে CH2 হবে, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা হইলো। তারপরে 6 নাম্বারে কি হবে বলো? CH হবে না? দেখো 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এতটুকু লিখে গেছে। দেখো সবগুলাতে এরকম হয়েছে। যখনই ডাবল বন্ড চলে আসবে, দেখো এই কার্বনের পরেই কিন্তু ডাবল বন্ড চলে আসবে, এই কার্বনের পরেই ডাবল বন্ড চলে আসবে। যখনই ডাবল বন্ড চলে আসবে, তখন দেখবা আমার এখানে 3টা বন্ড ইউজ হয়ে গেছে, এটা এবং এই 2টা সহ 3টা বন্ড ইউজ হয়ে গেছে। আর মাত্র একটা বন্ড দিতে পারবো, ওইটাতে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তখন এখানে হবে CH। দেখো এর শেষের কার্বন যেটা অ্যাড হবে, দেখো এই শেষের কার্বনটাতে, এই যে শেষের কার্বন অ্যাড হয়েছে, এই শেষের কার্বনে অলরেডি এখানে 2টা বন্ড আছে। দ্যাট মিনস আরো 2টা বন্ড মাত্র দিতে পারো, 2টা 4টার মধ্যে, তখন 2টা হাইড্রোজেন অ্যাড হবে। দেখো এটাতে 2টা হাইড্রোজেন অ্যাড হবে, CH2 হবে। তো এটার ভাঙে এইভাবে লিখবা। তুমি এখন হিসাব করে দেখো, এই জায়গায় কার্বন আছে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, হাইড্রোজেন আছে 14টা, 3 আর 2 5 আর 2 7 আর 2 9 11 13 11 12 13 14, টোটাল 14টা। আর এটাই হইতেছে তোমার মূলত এই যে হেপটিনটা আমরা ভেঙে লিখছি। তো এই জিনিসগুলা শিখতে হবে। অনেক ডিটেলস দেখাইছি, আর দেখানো লাগবে না, তোমরা এখন পুরোপুরি পারবা। ঠিক আছে? দেখো এই জায়গায় মনে করো এটা কেমন হয়েছে,
পেন্ট CH3 এরকম কেমন হয়েছে? পেন্ট 10, দেখো কার্বন 5টা এবং আমরা এখানে কি লিখতেছি, অ্যালকেনটা লিখতেছি, তাই না? অ্যালকেন যদি লিখি এটা কিরকম হবে? C5H12 হবে, এরকম হবে না? যেহেতু অ্যালকেন একক বন্ধন সবগুলা, ঠিক আছে? CnH2n+2 এটাই হচ্ছে মূলত আমার অ্যালকেন, তাই না? ওকে, তাইলে আমার এরকম হবে, দেখো সবগুলো একক বন্ধন হইলে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, ঠিক আছে? বন্ড CH3 এরকমই হবে। এটাই তো জানো, ব্যাঙ্কেও তুমি এরকমই পাবা, 1 2 3 4 5টা কার্বন আছে। তাইলে দেখো এই জায়গায় প্রথমে CH3 আছে, CH3 আমি দিলাম। এরপরে দেখো CH2, এই সেম CH2 3টা আছে, তো আমি CH2 এইভাবে লিখে এই জায়গায় 3 দিলেও তো সমস্যা নাই। এরপরে বন্ড CH3 আছে, এইভাবে দেখছি। তো এইভাবেও লেখা যায় C5H12, ওইভাবেও লেখা যায়, এমনকি এইভাবেও লেখা যায়। সো এই পার্টটা এখানে দিয়েছে CH3 CH2 3 বন্ড CH3। তো এগুলো দেখে ঘাবড়াইও না, প্রত্যেকটাই তুমি বুঝতে পারবা, প্রত্যেকটাই শিখতে পারবা, ঠিক আছে? ওকে, এগুলো আগে নাকি শিখিয়ে দিলাম আর কি, এগুলো ঝামেলা দিতেছিল আমাদের। এরপরে আসো এই যে এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা কি দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে হচ্ছে সুগন্ধিযুক্ত। দেখো অ্যারোমেটিক শব্দটা আসছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। এই অ্যারোমা মানে হইতেছে সুগন্ধিযুক্ত, সুগন্ধিযুক্ত, ঠিক আছে? এখন দেখো এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন থাকে, এই একান্তর দ্বিবন্ধন জিনিসটাকে মানে একটা পরপর আর কি দ্বিবন্ধন থাকবে, মানে একটা একক বন্ধন থাকবে আর একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, এইভাবে এটাকে বলে একান্তর দ্বিবন্ধন। দেখো যে সকল হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং তারপর আরেকটি দ্বিবন্ধন থাকে, তাকেই অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এইভাবেও পড়া যায়, ঠিক আছে? দেখো যেমন ধরো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা উদাহরণ দিতেছে বেনজিন। বেনজিনে কার্বন থাকে 6টা, এইভাবে থাকে। দেখো কার্বন 6টা থাকে, এই যে 3টা 5টা 4টা 5টা 6টা, এই যে কার্বন কটা থাকে? 6টা থাকে। হয়েছে না হয় নাই? 1 2 3 4 5, হ্যাঁ হয় নাই। এই যে 4টা, এটা 5 নম্বরটা, এটা 6 নম্বরটা, এই যে এইটা দেখো কার্বন কটা আছে? 1 2 3 4 5 6টা কার্বন আছে না এই জায়গায়? তো অ্যারোমেটিক যৌগ হচ্ছে একটা বেনজিন। এই বেনজিনগুলোতে অ্যারোমেটিক যৌগে কি থাকে? একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন মানে কি? একটা একক বন্ধন থাকবে আর একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন থাকবে আর একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন থাকবে আর একটা দ্বিবন্ধন। এটাই হচ্ছে একান্তর দ্বিবন্ধন। ব্যাপারটা বুঝছো? একান্তর দ্বিবন্ধন মানে কি? একটা একক বন্ধন আর একটা দ্বিবন্ধন। তো এই বেনজিন কার্বন 6টা থাকলে এটা বেনজিন হয়। দেখো অ্যারোমেটিক যৌগ একটা বেনজিন আমি লিখতেছি যেখানে কার্বন সংখ্যা 6, ঠিক আছে? এবং এটাতে হাইড্রোজেন সংখ্যা কয়টা হয়? দেখো বেনজিনের সংখ্যা হচ্ছে C6H6। কত হইতেছে? C6H6 কেমনে হয়েছে? কার্বন 6টা, ভালো মতো বুঝো। এটার হাইড্রোজেন এড কই হবে? এই কার্বনের 3টা বন্ড অলরেডি আছে, বাকি আছে শুধুমাত্র একটা বন্ড, ওইটাতে হাইড্রোজেনের হবে। দেখো এটার 3টা বন্ড আছে, 1 2 3 আছে, বাকি আছে একটা বন্ড। এটার 1 2 3 বন্ড আছে, বাকি আছে একটা বন্ড। এটারও দেখো 3টা আছে, একটা বাকি আছে। এটারও 3টা আছে, একটা বাকি আছে। 3টা আছে, একটা বাকি আছে। তো যেটা বাকি আছে ওইটাতে হাইড্রোজেন এড হইতেছে। ব্যাপারটা বুঝতেছো? তাই তুমি যে কি পাইতেছো বলো? কার্বন কটা? 1 2 3 4 5 6টা কার্বন পাইতেছি, 6টা কার্বন পাইতেছি, 6টা হাইড্রোজেনকে পাইতেছি কটা? 1 2 3 4 5 6 হাইড্রোজেনও 6টা পাইতেছি। এবং এই যে এটার নাম হচ্ছে বেনজিন। এটা বেনজিন এবং এটা আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সেম ভাবে আরেকটা আছে নেপথালিন, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেগুলা, এগুলাতে কার্বন কার্বন মানে একান্তর দ্বিবন্ধন থাকে। সো নেপথালিনে কার্বন সংখ্যা আছে 10টা, ঠিক আছে? আমি 10টা কার্বন সংখ্যা কিভাবে হয়? এই যে কার্বন বেনজিনের মতোই আর কি, এই হইল 6টা। পরে দেখো এই জায়গায় আরেকটা হবে, এই টোটাল 10টা কার্বন, ঠিক আছে? এইভাবে কেন দিছে? মনে করো 2টা বেনজিন দিয়ে অ্যাটাচ করলেই মনে করো তুমি হচ্ছে নেপথালিন পাবে, এরকম মনে হয়। দেখি এই সবগুলো আমি বন্ড দিতেছি। হইছে? বলো কার্বন কি হচ্ছে? 10টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা কার্বন 10টা দিছি কিন্তু। এখন দেখো এই যে নেপথালিনে কি বলছি? একান্তর দ্বিবন্ধন। তো এটা যদি একক বন্ধন হয় এটা হবে আমার দ্বিবন্ধন,
এটা একক বন্ধন হইলে এটা হবে আমার দ্বিবন্ধন, ঠিক আছে? এটা একক বন্ধন হইলে এইটা হবে দ্বিবন্ধন। বুঝা গেছে? বলো ব্যাপারটা কি বুঝছো? এখানে কাহিনী কি হয়েছে, এটা একক বন্ধন এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন এটা দ্বিবন্ধন, সেম ভাবে ওই জায়গায় হবে। দেখো এইটার এই কার্বনের ক্ষেত্রে দেখো এটাতে দ্বিবন্ধন আছে, তাহলে এটা একক বন্ধন থাকবে, আমার এই জায়গায় দ্বিবন্ধন দিতে হবে, তাই না? এই জায়গায় দ্বিবন্ধন দিতে হবে, দিলাম। এটা একক বন্ধন থাকবে, এই জায়গায় দ্বিবন্ধন দিতে হবে। এটার ক্ষেত্রে দেখো এই যে এই কার্বনের এখানে দ্বিবন্ধন আছে, এই জায়গায় তোমার একক বন্ধন নিতে থাকবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ন্যাপথালিনের স্ট্রাকচারটা। এখন দেখো ন্যাপথালিনে 10টা কার্বন থাকে, আমার 10টা কার্বন আছে, এটাতে এই কার্বনের 3টা বন্ড দেওয়া আছে, একটা বন্ড বাকি আছে, 3টা বন্ড দেওয়া আছে, একটা বাকি আছে, প্রত্যেকটাতে দেখো একটা করে বাকি আছে, ঠিক আছে? বাট এই কার্বনের ক্ষেত্রে দেখো, এই কার্বনের ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা বন্ড ইউজ হয়ে গেছে, এখানে আর একটা বন্ড দেওয়ার মতো কিছুই বাকি নেই। এই কার্বনে দেখো 4টা বন্ড ইউজ হয়ে গেছে, কার্বনে আরেকটা বন্ড দেওয়ার মতো কিছুই বাকি নেই। এটাতে 3টা বন্ড ইউজ হয়েছে, আরেকটা দিতে পারবা, 3টা ইউজ হয়েছে আরেকটা দিতে পারবা, 3টা ইউজ হয়েছে আরেকটা দিতে পারবা, 3টা ইউজ হয়েছে আরেকটা দিতে পারবা, তাই না? তো এই যতগুলা বন্ড বের হয়েছে এগুলোতে তুমি হাইড্রোজেন অ্যাড করবা, তাহলে দেখো তুমি কি পাইছো। কার্বন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, কার্বন আছে 10টা। বলো কার্বন কি আছে? কার্বন আছে 10টা। হাইড্রোজেন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হাইড্রোজেন আছে 8টা, C10H8। এইগুলাতে দেখবা কার্বনের তুলনায় হাইড্রোজেন সংখ্যা পাশাপাশি বা আরো কম থাকে, বাট এলিফেটিক গুলাতে দেখবা কার্বন থেকে হাইড্রোজেন দ্বিগুণ থাকবে নাকি অথবা দ্বিগুণের থেকে একটু বেশি বা দ্বিগুণ থেকে একটু কম থাকবে। বাট অ্যারোমেটিকে কার্বন সংখ্যার সাথে হাইড্রোজেন সংখ্যা মোটামুটি কাছাকাছি থাকে। ন্যাপথালিন, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন মানে দিচ্ছে এই যে একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, এইভাবে থাকবে। বুঝা গেছে? আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে আসো, এখানে বলা আছে দেখো এলিফেটিক অর্থ হচ্ছে চর্বিজাত, বা আগেই পড়েছি, এবং অ্যারোমেটিক অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত, ঠিক আছে? এবং অ্যারোমেটিক যৌগসমূহ বদ্ধ শিকল বিশিষ্ট হয়, মানে অ্যারোমেটিক সব যৌগ মূলত বদ্ধ শিকল হয়। দেখো এলিফেটিকে মুক্ত শিকল ছিল, মুক্ত শিকলও ছিল, বদ্ধ শিকলও ছিল। দেখো আমরা যখন এলিফেটিক পড়ছি, দেখো এর মধ্যে মুক্ত শিকল আছে, বদ্ধ শিকল আছে, বাট অ্যারোমেটিক যৌগের সবগুলাই কিন্তু অ্যারোমেটিক যৌগের সবগুলাই কিন্তু বদ্ধ শিকল। দেখো এখানে প্রত্যেকটা কার্বন, কোনো কার্বন মুক্ত নয়, একটা আরেকটার সাথে অ্যাটাচ আছে, একটা আরেকটার সাথে অ্যাটাচ আছে। এটাই বলছে অ্যারোমেটিক যৌগ সবগুলোই হচ্ছে বদ্ধ শিকল হয়। আর সাধারণত কার্বন সংখ্যা 5 থেকে 6টা হয়, কিংবা 7 সদস্যের সমতুল্য চাকরিক যৌগ হয়। আচ্ছা, নেপথালিন বা বেনজিন বা ফেনলকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়? বলো, আমাদের কোয়েশ্চেন আসছে এই নেপথালিনকে বা বেনজিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়? বলো কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়? বলো। মনে করো এই যে বেনজিন, বেনজিনটা অ্যারোমেটিক যৌগ কেন বলা হয়? বেনজিনের সংকেত হচ্ছে এরকম। দেখো বেনজিন কিরকম, তুমি বলবা বেনজিনটা তুমি একটু আইকা দেখাইতে পারো, এটাতে একান্তর দ্বিবন্ধন থাকে, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন আর একটা দ্বিবন্ধন থাকে। প্রত্যেকটাতে আমার এই জায়গায় হাইড্রোজেন অ্যাড হইল, অ্যাড হয় তার হিসাব মতোই আর কি অ্যাড হয়। তো এটা হচ্ছে মূলত বেনজিন, C6H6, এটা কি বেনজিন। এই যে বেনজিন যেটা আছে এটারে অ্যারোমেটিক যৌগ কেন বলা হয়? কারণ দেখো বেনজিনটা অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক বলা হয়, অ্যারোমেটিক যৌগ, বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ কারণ এটিতে একান্তর দ্বিবন্ধন থাকে। এই একটা মাত্র অ্যান্সার, নাথিং লেস। একান্তর দ্বিবন্ধন থাকে, বেনজিনে একান্তর দ্বিবন্ধন থাকে, এজন্যই এটা অ্যারোমেটিক যৌগ। বলো বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ? কারণ বেনজিনে একান্তর দ্বিবন্ধন থাকে। এই যে এই একান্তর দ্বিবন্ধন থাকার জন্য বেনজিন অ্যারোমেটিক। ফেনলের সংকেত জানো, ফেনল হইতেছে এই বেনজিনই মূলত বেনজিন থেকে ফেনল আসে। দেখো আমার হচ্ছে ফেনল দিব, তাই না? এই যে ফেনল, কার্বন 6টাই, মানে বেনজিন আর কি। বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় যদি তুমি হাইড্রোক্সিল মূলক লাগাও, এখানে তো একান্তর দ্বিবন্ধন আছে, এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, প্রত্যেকটাতে একটা করে বন্ড বের হয়, তাই না? তো মনে করো সবগুলাতে হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো কোনো বিক্রিয়ায় আমার হাইড্রোজেনকে রিপ্লেস করে হাইড্রোক্সিল আইসা যদি বসে,
মনে করি এটাতে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনের জায়গায় যদি আমরা হাইড্রোক্সিল আইসা বসাই তখন এটার সংকেত হয়ে যায় এরকম C6H5OH। দেখো কার্বন সংখ্যা কয়টা, 6টা, হাইড্রোজেন 5টা আর OH বন্ড একটা, তাহলে এই যে এটা হয়ে যায় এবং এটার নাম দিতেছে ফেনল। ঠিক আছে, এবং এটা অ্যারোমেটিক যৌগ কেন, এটাতে একান্তর দ্বিবন্ধন আছে। দেখো একটা একক বন্ধন আর একটা দ্বিবন্ধন, এটা কি, এটা হচ্ছে ফেনল। এটা কি, এটি হচ্ছে ফেনল, 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 ফেনল। আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে এলিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য কি দেখো। এলিফেটিক মানে হইতেছে কার্বন শিকলে একক বন্ধন থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও থাকতে পারে, নো প্রবলেম। বাট দেখো এলিফেটিকে কার্বন শিকলে একক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। বাট অ্যারোমেটিক যৌগে তোমার কি হয়, কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকে। এই ওয়ার্ডটা ভালো মতো বুঝে, এখানে কি লিখছে, একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন মানে কি, একটা পরপর একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, এটা একান্তর দ্বিবন্ধন। কার্বনের শতকরা পরিমাণ কম, মানে এলিফেটিকে দেখবা হাইড্রোজেন থেকে কার্বনের পরিমাণ অনেক কম থাকে, আর অ্যারোমেটিকে হাইড্রোজেনের তুলনায় কার্বন বেশি থাকে। কার্বন বেশি থাকে মানে হইতেছে দেখো এলিফেটিকে যেভাবে, দেখো এলিফেটিক মানে একটা এলিফেটিক মনে করো প্রুপেন C6C3H8, এটা হচ্ছে প্রুপেন। বা মনে করো আমি লিখলাম একটা মনে করো এটা কি, এটা হচ্ছে ডেকাইন, মনে করো ডেকাইন। দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের তুলনা করো, আর অ্যারোমেটিকে দেখো C6H6 এইভাবে থাকবে, C10H8 এইভাবে থাকবে। দেখো কার্বন তুলনামূলক বেশি থাকে, এইগুলাতে হাইড্রোজেন তুলনামূলক বেশি থাকে। এরপরে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণী মানে হইতেছে দেখো, এই যে সমগোত্রীয় শ্রেণী মানে কি, এই যে আমরা পড়ছি C3H6 না, C3H8। দেখো কার্বনের সংখ্যা থেকে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে 2 বেশি। দেখো এটা কোন সূত্রতে পড়তেছে, CnH2n+2 তে পড়তেছে। এরকম দেখো C4H10 যেটা, এটার নাম বিউটেন। C5H12 যেটা, এটার নাম হচ্ছে পেন্টেন। C6H14 যেটা, এটার নাম হচ্ছে হেক্সেন। C7H16 যেটা, এটার নাম হচ্ছে হেপটেন। সো প্রত্যেকটার নাম দেখো কেমনে, অ্যালকেন শ্রেণীতে পড়তেছে প্রুপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন। সো একটা গোত্রে পড়তেছে অ্যালকেন গোত্রে। ঠিক আছে, এজন্য এসবগুলো হচ্ছে সমগোত্রীয়। এসবগুলা কি সমগোত্রীয়, বলো এসবগুলা কি সমগোত্রীয়। যেমন ধরো আরো আছে, মনে করো অ্যালকোহল শ্রেণী, লাইক অ্যালকোহল কি পরে বুঝাইতেছি। মনে করো এইটা আছে আমার CH3OH, C2H5OH, ঠিক আছে, C3H7OH। যেমন ধরো এটার নাম হইতেছে ভাইয়া মিথানল, এটার নাম ইথানল, এটার নাম প্রোপানল। দেখো সেম জিনিস, এই যে প্রত্যেকটা দেখো একই গোত্র, মানে একই টাইপের। CH3OH, C2H5OH, C3H7OH, নাম দেখো মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এইভাবে আসে। তো সমগোত্রীয় বলা হয় মনে করো যদি যৌগগুলার ধর্ম মিল থাকে। দেখো এই সবগুলার ধর্ম সেম, মিল আর কি একই টাইপের। তো এগুলো যদি ধর্ম মিল থাকে, ঠিক আছে, তাহলে এই যে এইগুলো আছে এই সবগুলাকে একই গোত্রীয় বলা হয়, সমগোত্রীয় বলা হয়। দেখো সমগোত্রীয় শ্রেণী বলা হয় কয়েকটি যৌগকে যাদের ধর্মে মিল। সাধারণ সংকেত, দেখো সাধারণ সংকেতে মূলকের পার্থক্য এইটা থাকে, বন্ড CH2, এই যে এই মূলকটারে, এই যে এটারে বলা হয় মিথিলিন। বলে এটারে কি বলা হয়, এটারে বলা হয় মিথিলিন। সো মনে করো যাদের মধ্যে যদি দুইটা যৌগের মধ্যে সব সেম, শুধুমাত্র একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে ওটা এর সমগোত্রীয় বলা হয়। কারণ মিথিলিন মূলকের পার্থক্য কেমনে থাকে আমি এই দুইটা দিয়ে তোমাদের দেখাই। মনে করো C3H8, দেখো C3H8 এটা হচ্ছে প্রোপেন, C4H10 এটা হচ্ছে বিউটেন। এই দুইটার মধ্যে এই দুইটা সমগোত্রীয়, এগুলো হচ্ছে আমাদের অ্যালকেনের মধ্যে পড়তেছে, অ্যালকেন একটা গোত্র, ওই অ্যালকেনের গোত্রের মধ্যে এগুলা পড়তেছে। ঠিক আছে, এগুলার ধর্মের মিল আছে, মানে এটার সাথে এটার মিল আছে আর কি। তো এগুলোর মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র একটা জিনিস। দেখো C3H8 বিস্তারিত লিখলে এরকম আসবে, CH3 বন্ড CH2 বন্ড CH2 সরি বন্ড CH3, এই যে এইটাই দেখো, এটা হচ্ছে আমাদের প্রোপেন রে ভাঙ্গা লিখলে। আর এই যে বিউটেনের ভাঙ্গা লিখলে এরকম CH3 CH2 বন্ড CH2 বন্ড CH3, এটা ভেঙে লিখলে এরকম আসে।
দেখো এরকম আসে না, এরকম আসে। তো দেখো এই দুইটার মধ্যে শুধুমাত্র পার্থক্য দেখো কি, এখানে CH3 আছে, এখানেও আছে, এখানে CH2 আছে, এখানেও আছে, এখানে CH3 আছে, এখানেও আছে। দেখো শুধুমাত্র এক্সট্রা আছে এই যে CH2টা, বলো শুধু এইটা এক্সট্রা আছে না? দেখো শুধুমাত্র এই জিনিসটা এক্সট্রা আছে, শুধুমাত্র এই যে মিথিলিন মূলকের পার্থক্য আছে, এই জিনিসটা একটা এক্সট্রা আছে, ঠিক আছে? সো এই দুইটা যে সমগোত্রীয়, এদের মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র মিথিলিন মূলকের, শুধুমাত্র মিথিলিন মূলক, হয় একটা মিথিলিন মূলক বেশি থাকবে, বা দুইটা মিথিলিন মূলক বেশি থাকবে, বা তিনটা, অনেক রকম হইতে পারে। যেমন ধরো C5H12, যেটা পেন্টেন যদি হইতো, তাহলে পেন্টেন তো এরকম, পেন্টেনটা কেমনে লিখে? পেন্টেন হইতেছে এরকম, দেখো পেন্টেনটা যদি লিখি এটা এরকম, CH3 CH2 বন্ড CH2 বন্ড CH2, চারটা হয়েছে বন্ড CH3, এটা হচ্ছে পেন্টেন। পেন্টেন দেখো এটার সাথে তুলনা করো, পেন্টেনটা বিউটেনের সাথে, দেখো এটাতে CH3 আছে, এটাতে আছে CH2 আছে, এটাতেও আছে, এটা সরি CH2 আছে, এটাতেও আছে, এটাতে CH2 আছে, এটাতে CH2 আছে, এটাতে CH3 আছে, এটাতে CH3 আছে, একটা মাত্র CH2 বেশি, দেখো মিথিলিন মূলক বেশি। তুমি যদি এটার সাথে তুলনা করো, দেখো CH3 আছে, CH3 আছে, CH3 আছে, CH3 আছে, CH2 আছে, CH2 আছে, শুধুমাত্র পরে কি বেশি? দেখো দুইটা মিথিলিন মূলক বেশি। তো এরকম শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য আছে, বাকি সব সেম, ওইগুলাই হচ্ছে সমগোত্রীয়। ওইগুলাই কি? ওইগুলো হচ্ছে সমগোত্রীয়। যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে মিল থাকে। আণবিক বল ক্রমবর্ধমানের সংখ্যা মানে, অর্থাৎ মানে আণবিক বল ক্রমবর্ধমানে বাড়ে আর কি, সংখ্যা মানে বাড়ে। দেখো এটাতে কার্বন সংখ্যা 3টা, হাইড্রোজেন 8টা, এটাতে কার্বন 4টা, হাইড্রোজেন 10টা। আণবিক বলটা সংখ্যা মানে বাড়বে না, দেখো এটাতে বেশি হবে, এটাতে এটা বেশি হবে, এরকম যদি হয়, ঠিক আছে? মানে অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধি ক্রমে সারিবদ্ধ করে পাশাপাশি দুটি যৌগের মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তবে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। তুমি জাস্ট এইটাই মনে রাখো, যে সকল যৌগের কার্যকরী মূলক একই, ঠিক আছে? এজন্য এদের ভৌত রাসায়নিক ধর্মের মিল থাকে, বাট শুধুমাত্র দুইটার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তখন তাদেরকে সমগোত্রীয় বলা হয়। লাইক মনে করো এলকিনও যদি হয়, দেখো এলকিনও যদি হয়, মনে করো ভাইয়া এলকিন কি? C2H4, এটা হচ্ছে আমাদের ইথিন। C3H6, এটা হচ্ছে প্রোপিন, বুঝছো? C4H8, এগুলো হচ্ছে বিউটিন। এগুলো হচ্ছে আমাদের এলকিনের মধ্যে পড়তেছে, এগুলো একটা সমগোত্রীয়। এই এলকিনের মধ্যে সবগুলো আছে, এগুলো হচ্ছে একটা গোত্রে আছে, এবং এগুলারে বলা হয় সমগোত্রীয় মৌল পরস্পর। এই C2H4 এর জন্য বিস্তারিত লিখলে এরকম আসবে, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটা আসবে না, এটা আসবে। C3H6 এর যদি বিস্তারিত এরকম আসবে, CH3 বন্ড C ডাবল বন্ড CH2। এই C4H8 যদি লেখা এরকম আসবে, CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড CH2। আই থিঙ্ক এটা বুঝতে পারছো, এইভাবেই লিখে, তাই না? এখন দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি, এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি? দেখো এটাতে CH3 আছে, এটাতে CH3 আছে, এটাতে CH2 আছে, এটাতে CH2 আছে, এটাতে এই কার্বন আছে, এটাতে কার্বন আছে, এক্সট্রা শুধু বন্ড CH2, দেখছো? এক্সট্রা শুধু এইটাই মিথিলিন মূলকটা এক্সট্রা, সব সময় এটা এক্সট্রা থাকবে, বন্ড CH2 যেটা, এটা এক্সট্রা থাকবে। তুমি এটার সাথে এটা তুলনা করো, এবং এটার সাথে যদি এটা তুলনা করো, তাহলে কাহিনী কিরকম হবে দেখো, জিনিসটা বুঝো। এটার সাথে এটা তুলনা করো, দুইটা স্ট্রাকচার একটু ডিফারেন্ট, তুমি এটা দিয়ে মনে করো এটারে কাটলা, ঠিক আছে? সেম। এখন দেখো আরেকটা জিনিস, এটার একটা কার্বন আছে, ভালো মতো বুঝো। আমাদের CH2 ডাবল বন্ড CH2, ওকে, C2H6। এখন দেখো আমার আর কিসের পার্থক্য আছে, দেখো এখানে এটাতে একটা ভুল করছি আমরা, এইগুলাতে ভুল করছি লিখতে। বলো কি ভুল করছি? বললা না যে ভুল করছি, সেটা হচ্ছে এটা তো এরকম CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটাই হচ্ছে আমাদের, এটা তো ডাবল বন্ড, তাহলে তো তোমার হাইড্রোজেন একটা অ্যাড হবে। এটা হচ্ছে আমাদের প্রোপিনটা বাঙ্গাইলে, দেখো হাইড্রোজেন 6টা, আগে 5টা লিখে গেছিলাম। এটা যদি বাঙ্গো C4H8, এরকম হবে CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এরকম হবে। এটা হচ্ছে আমাদের বিউটিনটা বাংলা। দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা তো আছে, ঠিক আছে? এইটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, দেখো এই বন্ড CH2 জাস্ট একটু বেশি এটাতে।
মানে আমরা এই দুইটার মধ্যে তুলনা করি, দেখো এই দুইটার মধ্যে তুলনা করি, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে যদি তুলনা করি কি হবে, দেখো এই দুইটার মধ্যে যদি তুলনা করি তাহলে যেটা হবে CH2 নাই, ঠিক আছে। এখন দেখো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে দেখো কার্বন কার্বন কাটছে, এখানে হাইড্রোজেন আছে 3টা, ভালো মতো বুঝো, হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে হাইড্রোজেন 2টা। তো এখানে ভালো মতো বুঝো, তুমি বিয়োগও করে দেখাইতে পারো এইভাবে। দেখো কার্বন আছে 3টা, দেখো মনে করো এই যে C3H6, এখানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 6টা। এটা থেকে যদি আমরা কার্বন 2টা হাইড্রোজেন 4টা বিয়োগ দিয়ে দিলে কি আসে, মূলত পার্থক্যটা কি আসে, এখানে কার্বন একটা বেশি, আর এখানে দেখো এটা থেকে এটাতে হাইড্রোজেন 2টা বেশি, তাহলে এই জিনিসটারই মূলত পার্থক্য থাকে। এটার ক্ষেত্রেও সেম, মনে করো স্ট্রাকচার এক্স্যাক্টলি তুমি কাটতে পারতেছো না, আমি তো মনে করি এগুলোতে সহজে কেটে দেখাই দিয়েছি, বাট এক্স্যাক্টলি পার্থক্যটা যে ওইটা আছে তুমিও বুঝতেছো কেমনে। মনে করো এটা কাটলো, ঠিক আছে, এখানে দেখো কার্বন একটা আছে, এই কার্বনটা কাটলো, এখানে হাইড্রোজেন কয়টা আছে বলো, এখানে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে এখানে 3টা, এখানে আছে 2টা। তো এখানে 2টা আর 2টা মনে করো ভ্যানিশ করে ফেললা, তাহলে এখানে একটা এক্সট্রা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেন এবং এই CH মিলে কি হইতেছে, CH2 হইতেছে না। তো এটারই পার্থক্য থাকতেছে মূলত, ঠিক আছে। সব প্রত্যেকটার ক্ষেত্রেই এরকম এরকম এর পার্থক্য থাকবে। যেমন ধরো অ্যালকোহল গোত্র, অ্যালকোহল মনে করো অ্যালকোহল গোত্র, অ্যালকোহল গোত্র মনে করো এই যে C2H5OH, এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম কি ইথানল। C3H7OH, এটার নাম হচ্ছে প্রোপানল। সো অ্যালকোহল একটা গোত্র, তাহলে এই সবগুলা সমগোত্রী হবে আমার, বলে এই সবগুলা কি হবে, সমগোত্রী হবে। লাইক C4H9OH, এটার নাম হচ্ছে আমাদের বিউটানল। কেন বিউটানল বলো, কার্বন কার্বন আছে 4টা, আর OH থাকলে এটা হচ্ছে অ্যালকোহল হয়ে যায়। নামটা আমি শিখাবো না, নো প্রবলেম, তো এতটুকু বুঝো। ইথানল, প্রোপানল আর বিউটানল, এটা কি, এটা হচ্ছে আমাদের ইথানল, এটা কি, এটা প্রোপানল, এটি কি, এটা হচ্ছে বিউটানল। এখন দেখো এই C2H5 ব্যাঙে লিখলে এরকম আসবে CH3CH2 আর OH-টা আছে, ঠিক আছে, মানে এইভাবে বাংছে। দেখো কার্বন 2টা আছে, কার্বন কার্বন একক বন্ধন, এখানে 3টা বাকি, এখানে 3টা বাকি। দেখো এগুলোতে হাইড্রোজেন অ্যাড হয়েছে, হাইড্রোজেন টোটাল 5টা, এখানে আরো 2টা অ্যাড হয়েছে, আর OH-টা এই জায়গায় অ্যাড হয়েছে, এরকম হয়েছে CH3CH2, এটার সাথে OH আছে, দেখছো। এটা কি প্রোপানলে লিখতে পারবে এরকম CH3CH2OH, এটা এরকম আসবে। এটার লিখো বিউটানল, লিখো CH3CH2, মানে আমি মাঝে বন্ড আর দিতেছি না, বুঝছো, মাঝে বন্ড আছে, নো প্রবলেম। CH2CH3CH2OH, এটা হচ্ছে আমাদের বিউটানল, কার্বন 4টা, ঠিক আছে। তো দেখো এটার আর এটার মধ্যে পার্থক্যটা কি, CH3 আছে, CH2OH আছে, শুধুমাত্র CH2টা বেশি, দেখছো, শুধুমাত্র CH2 বেশি। শুধুমাত্র পার্থক্য থাকবে এই যে সমগোত্রীয় যেগুলো আছে, এই সবগুলা অ্যালকোহল গোত্রের মধ্যে আছে, ইথানল, প্রোপানল, বিউটানল, একই টাইপের নাম দেখতেছো, একই টাইপের কার্যকরী মূলক আছে, এগুলো একই গোত্রে আছে, শুধুমাত্র এদের মধ্যে পার্থক্য থাকে CH2 এর, ঠিক আছে। একটার সাথে একটা CH2 এর পার্থক্য থাকে, এটার সাথে এটার পার্থক্য কি, দেখো CH2 আছে, এই CH2OH কাটা, শুধুমাত্র CH2 এক্সট্রা থাকে। একটা CH2 পার্থক্য থাকতে পারে, 3টা CH2 পার্থক্য থাকতে পারে, 2টা CH2 পার্থক্য থাকতে পারে। লাইক এটা ইথানল আর বিউটানল তো সেম, একই সমগোত্রীয় না, এটার আর এটার তুলনা করো, CH3 কাটা, CH2H কাটা, 2টা CH2 এর পার্থক্য থাকতেছে, মানে 2টা আমার CH2 এক্সট্রা থাকতেছে। তো শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এই জিনিসটা বুঝো। যদি মানে কয়েকটা মনে করো যৌগ আছে যেগুলাতে শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য, বাকি ভৌত রাসায়নিক ধর্ম সেম, দেন মিস এগুলো সমগোত্রীয়, শেষ। আশা করি সমগোত্রীয় বুঝে গেছো। আচ্ছা, কার্যকরী মূলক জিনিসটা কি, যে মূলক কোনো যৌগে উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে, ঠিক আছে। লাইক মনে করো এই যে এই যৌগটা CH3CH2OH, এটার নাম হচ্ছে ভাই প্রোপানল, এটা অ্যালকোহল হয়ে গেছে শুধুমাত্র এই কার্যকরী মূলক বন্ড OH এর জন্য। এই যে CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা অ্যাসিড হয়ে গেছে শুধুমাত্র এই বন্ড COOH এই কার্যকরী মূলকের জন্য। মনে করো CH3CH2CHO,
এটার নাম হচ্ছে প্রোপানেলডিহাইড বা প্রোপানেল। এটার নাম কি? প্রোপানেলডিহাইড বা প্রোপানেল, মানে এটা অ্যালডিহাইড হয়ে গেছে শুধুমাত্র এই যে অ্যালডিহাইডের কার্যকরীমূলক বন্ড CH এর জন্য। মানে এই কার্যকরীমূলক যে জায়গায় আসবে, দেখো যে মূলক কোন জায়গায় উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ধর্ম নির্ধারণ করে। এই OH থাকার কারণে এটা অ্যালকোহল, এই বন্ড CH থাকার কারণে এটা অ্যাসিড, এই CHও থাকার কারণে এটা অ্যালডিহাইড হয়ে গেছে। শুধুমাত্র একটা কার্যকরীমূলক যে জায়গায় আসতেছে দেখো ওইটা অনুযায়ী পুরো যৌগের ধর্ম নির্ধারণ হইতেছে। তো ওই জিনিসটাই হচ্ছে কার্যকরীমূলক। দেখো যে মূলক কোন জায়গায় উপস্থিত হয়ে পুরো যৌগের ধর্ম নির্ধারণ করে ওইটাই হচ্ছে কার্যকরীমূলক, মানে সে যে জায়গায় থাকবে তার অনুযায়ী নাম হবে। ঠিক আছে, তো কার্যকরীমূলক পুরোটা বুঝো বা বুঝাইতেছে। আর সমগোত্রীয় জিনিস, সমগোত্রীয় ব্যাপারটা লেখা আছে এই জায়গায়, সাধারণ সংকেত আছে সমগোত্রীয় শ্রেণীর। লাইক প্রত্যেকটা সমগোত্রীয় অ্যালকেনের জন্য CnH2n+2। তারপরে মনে করো যদি অ্যালকোহল হয় তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 OH। অ্যালডিহাইড যদি হয় তাহলে CnH2n+1 CHO। এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত। সো সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটা সাধারণ সংকেত আছে। ঠিক আছে, আর এদের মধ্যে পার্থক্য থাকে শুধু বন্ড CH2 মূলকের বা মিথিলিন মূলকের। আর কার্যকরী মূলক তো আছে অবভিয়াসলি প্রত্যেকটাতে। লাইক মনে করো তুমি জানো যে অ্যালকেনের কার্যকরী সংকেত C ডাবল বন্ড C, অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে C ডাবল বন্ড এই যে এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক। মানে অ্যালকিনে থাকবে যে কার্বন কার্বন দুইটা বন্ধন থাকে আর কি, এটাই বুঝাইছে। আর এদিকে আরো দুইটা বন্ধন এক্সট্রা থাকে, মানে এই কার্বনের তো এদিকে আরো দুইটা বন্ধন থাকে একসাথে, এইভাবে দেখাইছে। অ্যালকাইনে কার্যকরীমূলক কি যে তিনটা বন্ধন থাকে, পরে এরকম থাকে, এগুলা কার্যকরীমূলক। রাসায়নিক ও ভৌত ধর্ম সেম থাকে সবগুলা যৌগের, মানে একই সমগোত্রীয় মধ্যে যারা এসেছে তারা। আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ধর্মের ক্রমাগত পরিবর্তন করে, মানে আণবিক ভরের সাথে সাথে ভৌত, রাসায়নিক না ভৌত ধর্মের, মানে ভৌত যে কঠিন তল বায়বীয় এই টাইপের যে ধর্মগুলো আছে ওইগুলা একটু একটু পরিবর্তন হয়। তুমি জানো অ্যালকেনের ক্ষেত্রেও দেখো ভাই, তোমারে বলি কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত হইলে ওই যৌগটা থেকে গ্যাসীয়। কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত যেগুলা ওইগুলা থাকে হচ্ছে তরল। কার্বন সংখ্যা যদি 5 থেকে 15 হয়, কার্বন সংখ্যা যদি 16 থেকে বেশি হয়, ঠিক আছে, ওইগুলা হচ্ছে তোমার গ্যাসীয়। এখানে পাবা লিখেই আছে কার্বন সংখ্যা হচ্ছে যদি তোমার এলকেন হ্যাঁ কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত যারা এগুলা কক্ষ তাপমাত্রায় তরল থাকে এই যৌগগুলা, আর কার্বন সংখ্যা 16 বেশি হলে এগুলা গ্যাসীয় থাকে। লাইক মনে করো এই জায়গায় যে এডি আছে না, এই যে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, 4 পর্যন্ত মানে কি যে এই চারটা, মিথেন থেকে বিউটেন পর্যন্ত এই সবগুলা গ্যাস। পরে পেন্টেন থেকে এইখানে গিয়ে হচ্ছে 15 কার্বন পর্যন্ত যারা আছে, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, পরবর্তী গিয়ে 15 পর্যন্ত যারা আছে, কার্বন 15 পর্যন্ত, এই সবগুলা তরল। 15-এর পরে মানে 16 থেকে বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, তো এটা ভৌত ধর্ম আর কি। ওকে, এরপরে আসে যে নাম, সাধারণ সংকেত, সমগোত্রীয় শ্রেণীর নাম। এই যে সমগোত্রীয়, অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন একটা শ্রেণী, অ্যালকেন একটা শ্রেণী, অ্যালকোহল একটা শ্রেণী, অ্যালডিহাইড একটা শ্রেণী, কার্বক্সিলিক অ্যাসিড আর একটা শ্রেণী। লাইক অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, আমি আগে এটা তোমাদের দেখেছি, এটা পুরোপুরি বিস্তারিত দেখেছি। কার্যকরীমূলক হচ্ছে এইটা, সবগুলোতে একক বন্ধন থাকে আর কি, যে এইটা মেইন এইটা। তারপর হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n এবং অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ধন থাকে, এই যে এটাই মেইন সাধারণমূলক। আর এদিকে এই যে এটা দুইটা বন্ড এক্সট্রা থাকে, ওইটা বুঝাইতেছে আর কি, বুঝছো? তারপরে অ্যালকাইনের সাধারণ সংকেত মানে কি, অ্যালকাইনে দেখবা তিনটা, মানে যে কোনো একটা জায়গায় কার্বন কার্বন তিনটা ডাবল বন্ড, তিনটা বন্ধন থাকবে। ঠিক আছে, এইটা। আর মানে এইদিকে আরেকটা কার্বন অ্যাড হয়েছে আর কি, এটাতে আরেকটা কার্বন অ্যাড হয় বা হাইড্রোজেন টাইড্রোজেন থাকে, এটা তোমরা জানো আর কি। পুরো যৌগ লিখলে দেখবা তুমি, দেখো এই যে অ্যালকাইন কখন হয়, কার্বন কার্বন তিনটা বন্ধন থাকে, এইদিকে বন্ড থাকে কিনা এটা তোমরা দেখতে পাবে। এই জায়গায় দেখো, এই যে এখানে যে লিখছি দেখো, এটা প্রোপাইন ছিল মানে অ্যালকাইন, যে কার্বন কার্বন তিনটা বন্ধ ছিল, এইদিকে একটা বন্ড এইদিকে একটা বন্ড দেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা জিনিস, অ্যালকোহলের সংকেত CnH2n+1 OH। এটা কেমনে আসে এটা একটু দেখি আমরা। মনে করো একটা জিনিস তোমার বুঝতে হবে, CnH2n+2
এটা হচ্ছে আমাদের অ্যালকেন। এটা কি? এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। এটা কার সাধারণ সংকেত? অ্যালকেন। এখন CnH2n +1 যদি হয়, মানে অ্যালকেন যদি একটা হাইড্রোজেন ত্যাগ করে, মনে করো C2H6, এটা হচ্ছে তোমার ইথেন, C2H5 যদি হয়, মানে একটা হাইড্রোজেন ত্যাগ করলে তার এখানে একটা পজিটিভ বন্ড, একটা বন্ড আসবে আর কি, মনে করো যে বুঝতেছো আর কি, মানে C2H5 আছে, এখানে একটা পজিটিভ বন্ড থাকেই তার, যদিও C2H5 আছে, মানে এখানে তার এক্সট্রা একটা বন্ড থাকতেছে, এটা মাইনাস বুঝাইতেছি না, জাস্ট বন্ডটা বুঝাইতেছি, এক্সট্রা একটা বন্ড থাকে। তো CnH2n+1 এক্সট্রা একটা বন্ড থাকে, মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি তুমি অপসারণ করো, কি বলছি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে তুমি যেটা পাবা ওইটারে বলা হয় অ্যালকাইল মূলক। বলো, এটারে কি বলা হয়? অ্যালকাইল মূলক। এটারে কি বলা হয়? অ্যালকাইল মূলক। মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে তুমি যেটা পাও ওইটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে আমি যেটা পাই এটা কি? অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেটা পাই ওটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক রে, এই যে CnH2n+1, এখানে একটা বন্ড থাকে মূলত, এটারে এই CnH2n+1 যেটা, এটারে আমরা আর লিখি, অ্যালকাইল মূলকের অনেক সময় আর লিখে, মানে আর বন্ড লিখে। বলো, অ্যালকাইল মূলকের কি লিখে? অ্যালকাইল মূলকের আর বন্ড লিখে অনেক সময়, ঠিক আছে? তো এই অ্যালকাইল মূলকের সাথে এই আর এর সাথে বা CnH2n+1 এর সাথে ভালো মতো বুঝো, এই অ্যালকাইল মূলকের সাথে যদি OH যুক্ত হয় তাহলে এটা হয়ে যাবে অ্যালকোহল। কি বলছি? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যালকোহল। যদি অ্যালকাইল মূলকের সাথে বন্ড OH যুক্ত হয়, এই যে অ্যালকাইল মূলক, এটার সাথে OH যুক্ত হয়েছে, অ্যালকাইল মূলক আর এর সাথে OH যুক্ত হয়েছে, এটা হয়ে যাবে অ্যালকোহল। এটা কি হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে, ঠিক আছে? কজ অ্যালকোহলের কার্যকরী সংকেত বন্ড OH। বলো, এটা কার কার্যকরী মূলক? অ্যালকোহলের। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে বন্ড OH। বন্ড CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এটা কার কার্যকরী মূলক? অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এরপরে বন্ড COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। আই থিঙ্ক বুঝতে পারতেছো, ঠিক আছে? বন্ড CHO অ্যালডিহাইডের কার্যকরী মূলক, বন্ড COOH কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। তাইলে আমরা কি বলছি? এই যে আর বন্ড যেটা, অ্যালকাইল যেটা, অ্যালকাইল মূলকের সাথে যদি OH যুক্ত হয় এটা হচ্ছে অ্যালকোহল। আর এই আর মানে সবসময় মনে রাখো, আর মানে হইতেছে CnH2n+1 আর কি, এটা আমরা সংক্ষেপে আর বলতেছি। এই আর এর সাথে যদি CHO যুক্ত হয়, এটা কার মূলক? অ্যালডিহাইড এর কার্যকরী মূলক, এটা অ্যালডিহাইড হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যালডিহাইড। ওইটা ছিল হচ্ছে তোমার অ্যালডিহাইড এর কার্যকরী মূলক, এটা পুরো যোগটা অ্যালডিহাইড হয়ে যাবে। আর বন্ডের আর এর সাথে যদি COOH যুক্ত হয় তাহলে এটা হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। এখন দেখো, তার মানে অ্যালকোহলের সংকেত কি? আর বন্ড OH, অথবা এরকম হবে, আর যদি CnH2n+1 লিখো তাহলে এটাই হবে CnH2n+1 OH, এটাই হবে অ্যালকোহলের সংকেত। বলো, এটা কি অ্যালকোহলের সংকেত? এটা হবে অ্যালকোহল। অ্যালডিহাইড কি? আর বন্ড CHO। এখন আর মানে কি? আর মানে হচ্ছে CnH2n+1, এটাই হচ্ছে আর। তাহলে এটার সাথে যা CHO যদি যুক্ত হয় তাহলে এটা অ্যালডিহাইড, এটাই হচ্ছে অ্যালডিহাইড এর সাধারণ সংকেত, CnH2n+1 বন্ড CHO। এটাই কি? এটাই অ্যালডিহাইডের সাধারণ সংকেত, ঠিক আছে? আর মানে CnH2n+1 মনে রাখো। তাহলে এই CnH2n+1 এটার সাথে বন্ড COOH যদি যুক্ত হয় তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাসিড। তো এটাই থাকবে। দেখো, অ্যালডিহাইড কি? CnH2n+1 CHO, অ্যালকোহল কি? CnH2n+1 OH, কার্বক্সিলিক অ্যাসিড কি? CnH2n+1, এটার সাথে COOH যুক্ত হয়েছে। ব্যাপারটা বুঝছো? মূলত এই যে এটা কি? আর এর সাথে CHO যুক্ত হয়েছে, এটা কি? এই অ্যালকাইলের সাথে দেখো, আর মানে কি? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের সাথে COOH যুক্ত হয়েছে। মূলত কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে শুধুমাত্র এই COOH এটার জন্য, এটাই হচ্ছে কার্বক্সিলিক মূলকের সংকেত। বাকিটা তো অ্যালকাইল মূলক, বাকিটা অ্যালকাইল মূলক। এটা অ্যালডিহাইড হয়েছে শুধুমাত্র বন্ড CHO এড হয়েছে এই জন্য, এটা অ্যালকোহল হয়েছে শুধুমাত্র OH এড হয়েছে এই জন্য, ঠিক আছে? এই যে অ্যালডিহাইড এর কার্যকরী মূলক কি? এটা ভুল লিখছে, বন্ড CHO, বন্ড CHO, বন্ড CHO,
এটারে আরো ডিটেলসে যদি লিখতে চাও, এটা কার্বক্সিলিক অ্যাসিড না, দেখো এটা ভুল লিখছে আর কি, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, বন্ড সি ডাবল এইচ, অথবা এটারে ভাঙ্গে লিখলে এইভাবে লেখা যায়, দেখো বন্ড সি আছে, ঠিক আছে, এটার সাথে এইচ এই জায়গায় এড হয়েছে, বলো অক্সিজেনের ইয়ে কত, যোজনী 2, কার্বনের হাত আছে 2টা, বাকি 2টা ওইখানে অক্সিজেন এড হয়েছে। এই বন্ড সি এইচরে এক্স্যাক্টলি যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখে আর কি, ঠিক আছে। তারপরে এই যে বন্ড সি ডাবল এইচ, এটার এক্স্যাক্টলি লিখতে চাইলে এইভাবে লিখে, দেখো বন্ড সি আছে, এটার সাথে ওইচ যুক্ত হইলে এই পাশে, আর 2টা বন্ড হয়েছে এখানে, আরো 2টা বন্ড বাকি আছে, এটাতে ও যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত, মানে এই জায়গায় ডাবল বন্ড ও আছে, ঠিক আছে, বুঝছো? মানে মূলত বন্ড সি ডাবল এইচ এটা শিখলেই হবে, তোমরা এটা শিখো, বন্ড সি এইচ মানে অ্যালডিহাইড, আর বন্ড সি ডাবল এইচ মানে কি কার্বক্সিলিক অ্যাসিড। তাইলে তোমারে যদি বলি ভাই এটা কি CH3, এটা কি, এটা কি বলবো একজনে, এবং এটা কি বলবো আরেকজনে, বলো কোনটা কি? উপরে যেটা দেখতেছো এটা কি বলো? এটাতে ওইচ আছে, ওইচ থাকা এটা হবে অ্যালকোহল, অ্যালকোহল গোত্রের মানে যৌগ এটা। তো এই জায়গায় দেখো কার্বন সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, কার্বন সংখ্যা 3টা, দ্যাট মিন্স প্রুফ আসবে, প্রুপেন আর কি। দেখো কার্বন সংখ্যা 3টা মানে কি প্রুফ আসবে, বলো কার্বন সংখ্যা 3টা মানে কি প্রুফ। আর অ্যালকোহল, দেখো অ্যালকোহল, অ্যালকোহলের যে শেষে অয়েল আছে না, বুঝছো, অ্যালকোহল প্রোপানল, তুমি হচ্ছে ওয়েট একটা জিনিস তোমার বুঝে, প্রোপেন, দেখো এই যে এটা কই থেকে আসে, অ্যালকাইল, মানে এই যে প্রথম যে ইয়েটা, আচ্ছা তুমি ডিরেক্ট বুঝো এটা প্রোপেন আর অ্যালকোহল, তাহলে ওটা থেকে আসবে প্রোপানল, কি আসবে প্রোপানল, এই নামটা কিভাবে আসে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বিউটেনের অ্যালকোহল কি বিউটানল, পেন্টেনের অ্যালকোহল কি পেন্টানল, ইথেনের অ্যালকোহল ইথানল, প্রোপেনের অ্যালকোহল প্রোপানল। এখন এটা কেমনে আসছে, দেখো ফার্স্টে আমাদের কি থাকে, এই যে C3, এই যে এইটাই, এই যে এতটুকু এতটুকু যে দেখতেছো এটা কি, এটা হচ্ছে C3H8, এইভাবে ফার্স্টে থাকে, তাই না, C3H8, এটার নাম থাকে হচ্ছে আমাদের প্রোপেন, বলো কি থাকে প্রোপেন থাকে। এটা থেকে একটা হাইড্রোজেন রিমুভ করে C3H7 হইলো, এটা আমাদের প্রোপাইল মূলক হয়, তাই না, প্রোপাইল মূলক হয়, ঠিক আছে। পরে এটার সাথে আমাদের ওয়ে যুক্ত হয়, ঠিক আছে। তো তুমি অ্যালকোহল না, ভালো মতো বুঝো অ্যালকোহল, তো তুমি এটা মূলত হচ্ছে আমাদের অ্যালকেন থেকে আসে, অ্যালকেন থেকে ফার্স্টে একটা হাইড্রোজেন সরাই, মানে এটা মূলত দেখো অ্যালকোহলটা কেমনে হয়, এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই এখানে বন্ড ওয়েট যুক্ত হয়, তাই না, দেখো C3H7 হয় আর কি, H7 এর সাথে একটা জাস্ট বন্ড ওয়েট যুক্ত হয়, ঠিক আছে। এখন অ্যালকেনের সাথে এই ওয়েটটা যুক্ত হয়েছে, আর অ্যালকোহলের শেষে দেখো ওএল আছে, দেখো অ্যালকোহলের শেষে কি আছে, ওএল আছে, ঠিক আছে। তো অ্যালকেনের যে শেষে ই থাকে, বুঝছো, ইটা রিমুভ করে যদি অয়েল যুক্ত করো তাহলে ওইটাই অ্যালকোহলের নাম হয়ে যায়, প্রোপানল হয়ে যায়। তাহলে দেখো এটা তো তোমার হচ্ছে প্রোপানল দিলাম, কেমনে আসছে, এই যে প্রথমে প্রোপেন, এই যে প্রোপেন, এটা কি প্রোপেন, কার্বন 3টা মানে কি প্রোপেন, ঠিক আছে প্রোপেন। এখন 3টার সাথে অ্যালকোহল আছে, অ্যালকোহল থাকে, দেখো প্রোপেন তো অ্যালকোহল থাকে, শেষের ইটা বাদ দিয়ে অয়েল যুক্ত করে ফেলবে, এটাই হচ্ছে প্রোপানল, এইভাবে নামটা হয়ে যায়, ঠিক আছে। তারপরে মনে করো এটা তো অ্যালডিহাইড, এটা আমি পরে দেখাইতেছি, বিউটানল যদি হইতো CH3 CH2 CH2 CH2OH, এটা হচ্ছে আমাদের বিউটানল। কেমনে বিউটানল হয়েছে, কারণ কার্বন সংখ্যা কয়টা বলো, কার্বন সংখ্যা 1টা 2টা 3টা 4টা, কার্বন সংখ্যা 4টা থাকলে হবে বিউটেন, তাই না, বিউটেন হবে। অ্যালকোহল আসছে তো অ্যালকেন থেকে, তুমি আগে অ্যালকেনের নামটা লিখবা, এরপরে ওই বিউটনের শেষের ই যেটা আছে, বুঝছো, হয় নাই, শেষের ইটা বাদ দিয়ে তুমি যদি অয়েল যুক্ত করো তাহলে কি হয়েছে, দেখো বিউটানল হয়েছে না, এটা কি বিউটানল উচ্চারণ হয়েছে না, বিউটানল, তখন হচ্ছে অ্যালকোহলের নামকরণটা হয়ে যাবে বিউটানল, ঠিক আছে, বুঝতেছ। অ্যালডিহাইডের নামকরণ কিভাবে হয় বলো, অ্যালডিহাইডের নামকরণ শুধুমাত্র এইভাবে, দেখো এখানে কার্বন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা আছে, 4টা কার্বন থাকলে হবে কি বলো, বিউটেন, বলো 4টা কার্বন থাকলে কি হবে, বিউটেন, ঠিক আছে, 4টা কার্বন থাকলে কি হবে, বিউটেন। এখন অ্যালডিহাইডের নামকরণ কিভাবে হয় বলো, অ্যালডিহাইডের নামকরণ কিভাবে হয়,
লিখে আছে অ্যালডিহাইড শুধুমাত্র এল যুক্ত হয়, বিউটানেল এলই হওয়ার কথা, অ্যালকোহল অ্যালডিহাইড নামকরণে শুধুমাত্র কি হয়, এল যুক্ত হয়, ই বাদ দিয়ে এল যুক্ত হয়। ঠিক আছে, বুঝছো? দেখো আমরা অ্যালকোহলে দেখছিলাম এই যে এটা এরকম ছিল প্রোপেন, এটার ই বাদ দিয়ে অয়েল যুক্ত হয়েছে, তাই না? এটা হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে। বাট এলডিহাইডের ক্ষেত্রে এটা শেষের ই বাদ দিয়ে, শেষের ই যেটা আছে ওইটা বাদ দিয়ে কি হবে জানো, এটা বাদ দিয়ে যুক্ত হবে এল, তখন এটার উচ্চারণ হয়ে যাবে এরকম, দেখো বিউটানেল, বিউটানেল হয়ে গেছে, এটা হয়ে যাবে বিউটানেল, বিউটানেল। শুধুমাত্র এটা বুঝো, অ্যালকোহল হইলে বিউটানল, বিউটানল। আর এলডিহাইডের সময় দেখো এটা তো এলডিহাইডের সাধারণ সংকেত, কার্যকরীমূলক, তাহলে এলডিহাইডের ক্ষেত্রে হয় বিউটানেল। ঠিক আছে, অ্যালকোহলের ক্ষেত্রে শেষে অয়েল যুক্ত হয়, আর এলডিহাইডের ক্ষেত্রে শেষে এল যুক্ত হয়। ঠিক আছে, শুধুমাত্র অ্যালকেনের শেষ থেকে ইটা বাদ দেওয়া লাগে, বুঝছো? বুঝা গেছে? তাহলে সেই মার একটা দেখি, মনে করো CH3 CH2 CHO, এটা কি, এটা কি হবে, প্রোপানেল হবে। কেন? এটা হচ্ছে আমাদের এলডিহাইড, এটা কি এলডিহাইড। বাকি কার্বন কয়টা আছে, কার্বন একটা দুইটা তিনটা আছে, তিনটা দেখায় আমাদের এখানে প্রথমে আমরা প্রোপেন দিব, মানে এলকেন দিব, এলকেনের নামকরণ করব। করার পরে দেখো প্রোপেন দিছি, এটা শেষে যেটা আছে শেষের ইটা বাদ দিয়ে যদি আমরা এল যুক্ত করি তাহলে এলডিহাইডের নামকরণ হয়ে গেছে, প্রোপানেল হয়ে গেছে। বলে এটা কি প্রোপানেল, প্রোপানেল। একটু কঠিন ভাবে শিখাই বলতেছি, তাই না? বাট এক্সাক্ট জিনিসটা শিখাইতেছি আর কি তোমাদের, বুঝতেছো? এরপরে এইভাবে প্রত্যেকটা নামকরণ পারবা, বুঝছো? মনে করো এটা কি CH3 CH2 COOH, CH3 CH3 COOH, তারপরে CH3 CH2 CH2 COOH। কোনটার নাম কি বলো? দেখো এই যে বন্ড COOH, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত। আর মনে করো এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কেমনে হয়েছে? কার্বন আছে কয়টা? দুইটা আছে, এজন্য এটার নাম তুমি দিবা ইথেন। বলো কি দিবা? ইথেন। আমি ইথেন দিলাম। তো ইথেন দেওয়ার পরে এটা যেহেতু বন্ড COOH সাথে আছে, মানে এটা কার্যকরী মূলকের সংকেত আছে, দেখো বন্ড COOH আছে, তাহলে কি করবা, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ হবে শেষের ইটা বাদ দিয়ে, শেষের ইটা বাদ দিয়ে তুমি কি করবা বলো? শেষের ইটা বাদ দিছি, ইটা বাদ দিয়ে তুমি জাস্ট ওইক অ্যাসিড লিখবা। কি লিখবা? ওইক অ্যাসিড। বলো শেষের ই বাদ দিয়ে তুমি লিখবা ওইক অ্যাসিড। কি লিখবা? ওইক অ্যাসিড। তাহলে নামকরণ হয়ে যাবে। তাহলে এখন কি হয়েছে? ইথানোয়িক অ্যাসিড। বলো এটা কি হয়েছে? ইথানোয়িক অ্যাসিড। কি হয়েছে বলো? ইথানোয়িক অ্যাসিড হয়েছে। এই যে এটা কি, এটা হচ্ছে কার্বন তিনটা আছে, তিনটা মানে কি প্রোপেন। এই প্রোপেনের শেষের ইটা দিবা না, ই না দিয়ে কি দিবা? ওইক অ্যাসিড দিবা। কেন? কজ এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক আছে হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের, সো এটার অনুযায়ী নামকরণ হবে। তো প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে। এই প্রোপানোয়িক অ্যাসিড কিভাবে আসছে ব্যাপারটা কি বুঝতে পারছো? সাধারণ মেইন জিনিসটা জানলে তোমার আর জীবনে ভুল হবে না। এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এটা কি কার্বন একটা দুইটা তিনটা চারটা আছে, চারটা হইলে হবে বিউটেন আর কি। বিউটেনের শেষের ইটা দিব না, না দিয়ে আমি কি দিব? ওইক অ্যাসিড দিব, ওইক অ্যাসিড দিব। এটা হয়ে গেছে দেখো বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। মানে আমরা দেখো অ্যাসিডের সঙ্গে মানে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে এটা পড়ছিলাম না, CnH2n+1 COOH হয়েছে কিনা দেখো এখানে। দেখো COOH তো আছে, COOH বাকি যেটা এতটুকু CnH2n+1 হয় কিনা দেখো। কার্বন আছে তিনটা, কার্বন তিনটা, হাইড্রোজেন আছে 3 2 5 আর 2 7, পরে COOH আছে। এখন দেখো ভালো মতো বুঝো, এই জায়গায় যে C3H7 আছে, এটা মানে কি? C3H7 মানে কি? 3 দুগুণা 6 যোগ 1, তাহলে তো H7 হয়। তাহলে CnH2n+1 হইতেছে, দেখছো 3 দুগুণা 6 আর 1 7, তাহলে CnH2n+1 হইতেছে। এই CnH2n+1 এর সাথে দেখো COOH যুক্ত হইতেছে, COOH যুক্ত হইছে। এবং এটা আমরা কার সংকেত পড়ছি? কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত, বা কার্বক্সিলিক অ্যাসিড সবগুলাতে এরকম হবে, এই CnH2n+1 COOH। ঠিক আছে, এটা কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এইগুলাতে দেখবা সেম এই শর্ত অনুযায়ী সবগুলো হয়েছে। এলডিহাইডের ক্ষেত্রে শর্ত মানছে, অ্যালকোহলের ক্ষেত্রে শর্ত মানছে। তো আই থিঙ্ক এগুলোর নাম টাম সবই পারবা, কোনটা কি এটা পারবা, নো প্রবলেম।
এরপরে হচ্ছে আমরা আমরা আগামী ক্লাসে অ্যালকেন জিনিস কি পুরোপুরি বিস্তারিত শিখে অ্যালকেনের প্রস্তুতি শিখব। ঠিক আছে, এই যে অ্যালকেনের প্রস্তুতি শিখবো, এগুলো তো অনেক কিছু পড়ে ফেলছি। অ্যালকেনের প্রস্তুতি শিখবো। আজকে এতটুকুই, তা কালকের ক্লাস ফ্রেশভাবে শুরু করতে হবে। আজকে যা পড়াইছি এনাফ, আজকে যা পড়াইছি এনাফ, আজকে যা পড়াইছি এনাফ। সো এতটুকুই থাক আজকের ক্লাসটা। তোমরা হচ্ছে আশা করি বুঝতে পারছো। মূলত আজকে দেখছো ডিটেলসে জিনিসগুলো জানাইছি, একদম ডিপ থেকে তোমরা জানছো, এটাই আমি চাইছি। ডিপ থেকে জানো এই জিনিসটাই আমি চাইছি। ইনশাল্লাহ আরো সুন্দর মতো আমরা শিখবো। সামনের ক্লাসে আরো কনফিউশন ক্লিয়ার হবে, দেখবা। ঠিক আছে, সামনের ক্লাসে আরো কনফিউশন ক্লিয়ার হবে। এক্সপোর্ট দেই এটা, অর্গানিক কেমিস্ট্রি, কেমিস্ট্রি 11 লেকচার 1 স্লাইড শেষ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।